আপনি জানবেন যে প্রথমে আমার অতিথিকে বলে নিই যে আপনার বয়সটা একটু বলার জন্য, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু বলার জন্য কিছু জিনিস যদি আমাদেরকে একটু বলতেন যে আপনার বয়সটা। আমার বয়স 27 বছর। আচ্ছা, আজকে হাসিব আমাদের সঙ্গে আছে, সে ময়মনসিংহ থেকে এসছে, তার বয়স 27 বছর। আমরা জীবনের গল্প শোনার ফাঁকে কোনো একটি পর্যায়ে স্টুডিও ছবি তো আমরা ফেসবুকে দিয়ে দিব, সেখানে চাইলে আপনারা হাসিবকে দেখতে পারবেন। ওকে হাসিব, আপনি আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চান? ছোটবেলা থেকেই বলি। জি প্লিজ। আমি তখন ক্লাস 3-তে পড়ি। তো আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। আচ্ছা। তো একটা পর্যায়ে বাবা চিন্তা করলেন যে হাসিব যদি ওর মার সঙ্গে থাকে তো ওর মা ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে বা আদর নাও করতে পারে। তো উনি এই চিন্তার উপর ভিত্তি করে চলে আসলেন আমাকে নিয়ে ঢাকায়। এবং আশ্রিত একটা বোন ছিল আমার, যাকে আপু বলে ডাকতাম, তিনি ছিল সুফিয়া। সুফিয়া? জি, সুফিয়া এবং আমি, আমার বাবা আজিমপুরে প্রথম শিফট হই। তো সেখান থেকে আমি আয়াবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। আপনার কি আপনার জন্মদাত্রী মা, তিনি থাকা অবস্থায় কি আপনার বাবা দ্বিতীয় বিয়ে করেন? না, উনি মারা যায় আমার তখন 1 বছর 10 মাস বয়স। আপনার মার কি আর কোনো বোন বা আপনি একাই ছিলেন? হ্যাঁ, আমি একাই ছিলাম। আচ্ছা, এই মারা যাওয়ার কতদিন পরে বিয়ে করেন? মারা যাওয়ার 9 কি 10 বছর পরে। 9 থেকে 10 বছর পরে আপনার বাবা বিয়ে করলেন? জি জি। এত লম্বা একটা গ্যাপ তিনি নিলেন? এটা সম্ভবত আমার জন্যই নেওয়া হয়েছে। কারণ উনি হয়তো ভাবতেন যে ছোট মানুষকে আদর যত্ন হয়তো কিভাবে কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি। সেই সময়টাতে আপনি আপনার বাবার কাছেই থাকতেন এবং বাবাই মার মতো? হ্যাঁ, বাবাই মার মতো, এবং আশ্রিত একটা বোন ছিল, সেই বোন আমাকে লালন পালন করতো। ওনার বয়স কত বছর ছিল আশ্রিত বোনের? এই তো 17-18। ওকে। আশ্রিত বোন যেটাকে বলছেন, উনি কি আসলে পোষ্য নেয়া নাকি ওনারও কোনো পিতৃ পরিচয় বা ওনার যে পারিবারিক পরিচয়, এটা যদি আমাদেরকে একটু বলতেন। না, ওনার পারিবারিক পরিচয় হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে একটু দূরে মধুপুর। সেখান থেকে ওকে নেওয়া হয় আমাকে পালার জন্য। আচ্ছা আচ্ছা, গৃহকর্মী। ওকে। হ্যাঁ, তারপর আপনি যেখানে বলছিলেন। তো আমি তখন ক্লাস 4-এ। ওই সময়টাতে একটা ছেলের সঙ্গে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল। সেই ছেলেটা ক্লাস 5-এ পড়তো। জি। ওর নাম ছিল ইসমাইল। ইসমাইল, ওকে। ও একদিন আসে, বলে আমাকে যে তোকে একটা জিনিস দেখাবো, তুই দেখবি, দেখলে তোর ভালো লাগবে। তো আমি ঠিক বুঝতে পারি না যে কি দেখাবে। তো সে নিয়ে আসে আমার কাছে যে পর্নোগ্রাফির একটা বই। পর্নোগ্রাফির একটা বই? জি, পর্নোগ্রাফির একটা বই নিয়ে আসে। তো সেটা ছিল 97 কি 98 সময়। ওকে, আপনি তখন ক্লাস 4-এ পড়ছেন? জি জি। ও ক্লাস 5-এ? জি। ওকে। তো এটা নেওয়ার পরে, দেখার পরে আমি ঠিক বুঝতে পারলাম না যে এইগুলো আসলে কি। তো আমাকে বলে যে তুই নিয়ে যা এটা বাসায়, বাসায় নিয়ে পড়বি, পড়ার পর তুই কালকে এটা আমাকে দেখবি। তো আমি ঠিক বুঝতে পারি না যে ও এটা আমাকে কেনই বা দিল, আর এই ধরনের ছবি লেখা আমি আর কখনো দেখি নাই। ক্লাস 4-এর একটা বাচ্চা, খুব স্বাভাবিক। জি। তো এটা বাসায় নিয়ে গিয়ে আমি খুব পড়লাম, লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে, যেহেতু এটা কাউকে দেখাইতে, ও বলে দিচ্ছে আমাকে যে এটা কাউকে দেখাস না, দেখাইলে তোকে বকাঝকা করতে পারে, এইরকম। পরের দিন ওর সঙ্গে যখন দেখা হয়, তো এটা আমি ফেরত দিয়ে দিই, যে এটা তো আমি পুরো তো বুঝি না, যে কি সব উল্টাপাল্টা লেখছে, এরকম আর আগে কখনো দেখা হয় নাই। তারপর বলে যে আস্তে আস্তে বুঝবি, তুই বোঝার চেষ্টা কর, তাহলে বুঝতে পারবি। তো সে একটা পর্যায়ে আমাকে বলে যে তোকে আরেকটা জিনিস দেখাবো, তুই যদি এটা করিস তাহলে তোর খুব মজা হবে। মজা যেহেতু হবে, সেই জন্য আমি একটু আগ্রহী হই যে জিনিসটা কি, যে মজা হবে। তো তারপর সে আমাকে যেটাকে বলে, তো সেটা সে দেখায় যে এভাবে এভাবে তুই করবি, তাহলে তোর ভালো লাগবে। তো আমি ঠিক এরকম একটা অদ্ভুত বিষয়। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু বিশেষ একটা শব্দ ব্যবহার করেছি, কারণ এই গল্পটা আমরা প্রচার করছি, বিভিন্ন ধরনের শ্রোতা এখানে শুনছেন। একটু বলতে চাই, আপনাদেরকে কিছু জিনিস বুঝে নিতে হবে এখানে, এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেরই জীবনেই কোনো না কোনো ভাবে এই সময়টি এসছে এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই বয়সটা পার করে এসছেন। আমরা যে গল্পটা আজকে এখানে প্রচার করছি সেটা জীবনের গল্প, এবং জীবনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু কোনো কোনো ঘটনা আমাদের সোসাইটিকে শেখায়, আমাদের পরিবারকে শেখায়। তেমনি একটা ঘটনা আজকে আমরা এখানে প্রচার করছি, এবং সেই জীবনের গল্প বলতে এসছেন হাসিব। ও আমরা কিছু শব্দ এখানে মিউট ব্যবহার করছি বা অন্য ধরনের শব্দ ব্যবহার করছি, সেটা আসলে গল্পের প্রয়োজনের খাতিরে, কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের শ্রোতা আছেন। আশা করছি যারা বোঝার তারা এটা বুঝে নেবেন। ওকে, হ্যাঁ, তারপর আপনি যেটা বলছিলেন। তারপর আমি এটা করি, করার পরে দেখা গেল যে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে। তো ভালো লাগার পরে আমি ওকে গিয়ে বলি যে আমি তো এরকম এরকম তোর মতো তুই যেভাবে দেখা দিছিস আমি তো করছি, আমার তো ভালো লাগছে। তো তারপরে বললাম যে এটা তো আমি আর কাউকে দেখি নাই, তো এটা তুই কিভাবে কি কার কাছ থেকে পাইছিস? তো আমি পাইছি, আমার ভাইয়াকে দেখছি এরকম করতে। তো এই বইটা তুই কই পাইছিস? আমার বললো যে এই বইটা আমি পাইছি আমার বাসায়, আমার ভাইয়ার বেডের নিচে বইটা পাইছি। তো ওইখান থেকে সে ওইটা নিয়ে, আর ওইটা ফেরত দেয় নাই, ওইখানে রাখে নাই। তো ওইটা সে নিজের কাছে রেখে দিচ্ছে এবং মানুষকে সে দেখাইছে, যেমন আমাকে দেখালো। তো তারপর ক্লাস 5 পাস করলাম।
পাস করে আমি চলে আসলাম ওই আজিমপুর থেকে ধানমন্ডি হাই স্কুলে। ওই সময়টাতে যা হয় আর কি, খেলাধুলা, গেম খেলা, ক্রিকেট, ফুটবল জি। এগুলোই খেলতাম। তো ক্লাস 7-এ যখন উঠলাম, তো তখন আমরা একসঙ্গে টিফিন করতাম ছাদের উপরে সবাই মিলে। আচ্ছা। তো মাঝে মাঝে দেখা যেত যে টিফিন পালাইতাম। পরে একদিন টিফিন পালাইলাম, তো আমাদের সঙ্গে কবির নামে একটা ছেলে ছিল। তো সেই ছেলেটা সিগারেট খায়, আমরা তখন সেটা জানতাম না। তো ওর সঙ্গে চলে গেলাম আমরা বেশ 4-5 জন মিলে বিসিএসআই স্টাফ কোয়ার্টারে। তো সেখানে তখন জঙ্গল ছিল। একজন কবির দেখা দিল যে সিগারেট খাবি, তো বললো ওইখানে যাওয়ার পরে আমি বললাম যে সিগারেট তো একবার টেস্ট করা যায়, আসলে সাথে কি হতে পারে। তখন আপনি ক্লাস 4-এই পড়েন? না না, এইটুকু। তখন আপনি ক্লাস 8-এ পড়েন। ওকে। খাওয়ার পরে দেখলাম যে একেবারে কাশি যখন তখন ভিতর থেকে সব উগলে আসতেছে। ও বললো যে এভাবে নাক দিয়ে ধোয়া বের কর, নাকি তোর ভাল লাগবে। আমার তো ভালো লাগে না। আচ্ছা। এরকম একদিন 2 দিন গেল। তো তারপর আমি চিন্তা করলাম যে ওরা খাইতে থাক, কারণ আমি তো এটা জিনিসটা সহ্য করতে পারি না। আমি কেন খাবো, যেটা সহ্য করতে পারলে আমি খাইতাম। জি। তো তারপর আস্তে আস্তে দেখা যায় যে বেশ চলতেছে। আর ইতি বছরে আমার যেই নেশাটা, যেটা সেই নেশাটা আমার থাকে ওই যে ক্লাস 4 থেকে আরম্ভ হয়েছে, সেটা একেবারে ক্লাস 8-9 কন্টিনিউয়াসলি আপনি করে যাচ্ছেন। কন্টিনিউয়াসলি করে আপনি একটু বলেন তো এটা এটা আপনি কি পরিমাণ করতেন? দিনে আপনি কত? এর মধ্যে একটা ঘটনা ঘটে যে আরিফ নামে একটা ছেলে ছিল, সে তখন আমাদের ওখানে ভিসিআরটা চলতো বেশি। তো ভিসিআর এমন সিনেমা টিনেমা এগুলো দেখতো। তো সে কোত্থেকে ভিসিআর এর ওই যে ফিচা পেঁচানো ক্যাসেট গুলো থাকে না, ওগুলো নিয়ে আসতো, ওগুলোর ভিতরে পর্নোগ্রাফ। তো এইগুলা দেখা গেছে যে এক একজনের বাসায় আমরা দেখতাম। তো দেখার পরে আমার ভিতরে তো এত উত্তেজনা কাজ করতো যে এটার পরে না করলে দেখা যেত আমার ভালো লাগতো না। ওকে। এটা করতে হতো। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে ওই ছেলেটা আপনাকে বলে দিল, ক্লাস 4-এ আপনি এটা প্রথম জানলেন, জানার পর আপনি এটা শুরু করলেন, শিখলেন, তারপরে কি মাথার মধ্যে সবসময় এটা ঘুরতে থাকতো যে? না, তাহলে সব সময় ঘুরতে থাকতো না। যখন ওই কোনো ফিল্ম দেখতাম কিংবা বই পড়তাম, তখন আর কি মাথার মধ্যে কাজ করতো। আচ্ছা, আপনি এমনিতে দিনে কতবার করতেন এটা? দিনে এটার কোনো হিসাব নেই, সকালে, বিকালে, দুপুরে, যখন সময় পাচ্ছেন তখন? তখনও তো আপনার মা আপনার ফ্যামিলিতে আছে, রাইট? জি না, আমার মা তখন ময়মনসিং এ থাকে। আর আপনি ঢাকায় চলে এসেছেন? হ্যাঁ, আমি বাবার সঙ্গে ঢাকায় চলে আসি। ওকে। বাবা অফিসে থাকতেন, আপনি সারাদিন বাসায় একা থাকতেন? হ্যাঁ, আমি স্কুল থেকে বাসায় চলে আসার পরে একাই থাকতাম। আপনার টেক কেয়ার করার মতো কেউ ছিল না ওই সময়টাতে? ওই যে একজন গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, ও তো মেয়ে ছিল, রাইট? হ্যাঁ, মেয়ে ছিল। ওর সাথে কিরকম মেলামেশা ছিল আপনার সেই সময়টাতে? ওর সঙ্গে আমার ভালোই মেলামেশা ছিল, কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, যেটা আমি কিভাবে বলবো সেটা বলা যায়। বি ওপেন টু আস। ওর সঙ্গে আমার বাবার সম্পর্ক ছিল। এটা আপনি জানলেন কবে? এটা আমি জানছি যখন আমি ক্লাস 7-এ পড়ি। আপনি কিভাবে জানলেন? আমি 2টা রুম ছিল, আমি এক রুমে থাকতাম, বাবা আর ওই গভর্নমেন্ট এক রুমে থাকতো। তো আমি হঠাৎ করে রাত্রে উঠছি, এই সমস্ত জিনিস তো বিষয় তো দেখে আমার একটা অভ্যস্ততা আছে যে যেহেতু আমি বুঝে গিয়েছেন আগে জিনিসটা আসলে কি। হ্যাঁ, জিনিসটা আসলে কি হতে পারে। তো আমি নগ্ন অবস্থায় দুজনকে দেখি। ওরা কি আপনাকে দেখেছিল? না, এবং ওরা এখন পর্যন্ত জানে না যে আমি এখানে দেখছি। আপনার বাবা তো আজকে আপনার গল্পটা শুনে ফেলবেন, শোনার পরে যখন জানবে তখন আপনার প্রতি রিয়াকশনটা তার কি হতে পারে? রিয়েকশনটা আমি ঠিক বলতে পারবো না, যা খুশি তাই হইতে পারে, তবে আমি যেটা সত্য কথা সেটাই বলবো। সো ইউ আর ডেসপারেট টু ওপেন ইউরসেলফ, রাইট? আপনি আপনার সত্যটা আজকে প্রকাশ করতে এখানে এসেছেন। সকল সত্য, আমি নিজের জীবনে আমার লাইফে যা ঘটছে, আমি যা দেখে বড় হয়েছি, এখন বর্তমানে আমি যা দেখতেছি, সবকিছু আমার বলার ইচ্ছা। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে হ্যালো 8920 এমন গল্প প্রচার করে যে গল্প থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। এখানে যে ছেলেটি এসছে, যে বন্ধুটি এখানে এসছে আমাদের জীবনের গল্প বলার জন্য, হাসিব ময়মনসিংহ থেকে এসে খুব কষ্ট করে আমাদের হ্যালো 8920 শোনে, অ্যান্টেনার মাধ্যমে শোনার পরে তার উৎসাহ হয়েছে জীবনের গল্প প্রকাশ করার জন্য এবং সেখানে সে এসে যোগ দিয়েছে। আমি একটু সবাইকে বলতে চাই, আপনারা ওর এতটুকু শুনেই 10 থেকে 12 মিনিটের গল্প শুনেই আপনারা বুঝে গেছেন যে এমন একজন কিশোর, বলবো আমি, যে কিশোর শুরুতেই জীবনের প্রথম পর্যায়ে বিপদগ্রস্ত এবং এমন একটি পরিবারে বড় হচ্ছে সে, যেখানে মাতৃ ছায়া বলে যে ব্যাপারটা সেটা একেবারেই অ্যাবসেন্স, এবং এমন একটি ফ্রেন্ড সার্কেলের মধ্যে সে বড় হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলে ভালো কিছুর চাইতে মন্দের ব্যাপারটাই অনেক অনেক বেশি। এই ছেলেটির বয়স এখন 25 এবং কন্টিনিউয়াসলি তার জীবনে কি ঘটে গেছে, সে এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেটা আমরা আজকে প্রকাশ করছি। হ্যালো 8920 সব সত্যকে ওপেনলি তুলে ধরে এবং সেই সত্যকে গ্রহণ করবার মতো সাহস হ্যালো 8920 শ্রোতাদের রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। হাসিব, আপনি যেখানে থেমেছিলেন সেই জায়গাটায় আমরা ফিরতে চাই। সিগারেট খাওয়ার প্রসঙ্গে আপনার ফ্রেন্ডের সাথে যেটা ঘটছিল বলেন। তারপর তো ওই সময়টা সিগারেট তো লুকিয়ে খেতে হতো।
সবার সামনে খাওয়ার কোনো উপায় নেই। তো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে খেতাম, ধানমন্ডি, লেক সার্কাস বা যেখানে একটু নির্জন পাওয়া যেত। তো আস্তে আস্তে দেখা গেল যে ক্লাস 9 কি 10-এ ওঠার পর ওদের মধ্যে একটা অন্যরকম ম্যাচুরিটি গ্রো করতেছে। কিন্তু আমি এটা অনেক পরে বুঝতে পারি যে আমার মধ্যে সেই ধরনের একটা ম্যাচুরিটি যেটা স্বভাবতই গ্রো করার কথা, সেটা আমার মধ্যে হচ্ছে না। আপনি এটা কেন ফিল করছেন? আপনি কি একটা ঘটনা বলতে পারবেন যে ঘটনার প্রেক্ষাপটে আপনার মনে হচ্ছে আপনি ম্যাচিউর না, ওদের তুলনায় আপনি ম্যাচিউর? হ্যাঁ, তো দেখা গেল যে মানে আমরা দুষ্টামি করে মারামারি করি না, তো ওই সময় দেখা গেল যে আমি অনেকের সঙ্গে পারতেছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমার বডিটা যতটা ফিট থাকা প্রয়োজন ততটা ফিট না। কারোর সঙ্গেই কোনোভাবে পারছি না, আমার হাত পা দেখা গেল যে নরম হয়ে আসতেছে, হাড়ে ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের আমার সমস্যার সম্মুখীন হচ্ছি আমি। এই থেকে আমি একটা চিন্তা আমার মধ্যে আসে যে আমি তো অন্যদের মতো না, কিন্তু অ্যাকচুয়ালি তখন আমি জানি না যে আমার ভিতরের সমস্যাটা কি, যে আমার যদি বিন্দু মাত্র জ্ঞান থাকতো যে এই বিষয়টার উপরে করলে এই হইতে পারে বা এই হতে পারে, তাহলে তো আর আমি এই ধরনের কাজে জড়াই না। আমি তখনও জানি না যে আমার ভবিষ্যতে কি হবে। এটা কোন ক্লাসের ঘটনা? ক্লাস 10-এ থাকা অবস্থায়? ক্লাস 10 থাকা অবস্থা। তো এসএসসি পরীক্ষা আস্তে আস্তে চলে আসে। আমার বাবা মাঝে মাঝে আমাকে খুব শাসন করতো, খুবই শাসন। ওই সময়টাতে একদিন আমার জ্যাঠা মারা যায়। তো জ্যাঠা যখন মারা যায় তখন বাবা আমাকে খুঁজতে বের হয়। বাবা ব্যাংকে চাকরি করতো, ব্যাংক থেকে এসে আমাকে খুঁজতে বের হয়, কোথাও পায় না। তো ওই দিন 1টার সময় ছিল পরীক্ষা। পরীক্ষা ছিল 1টার সময়, আমি চলে এসে 10টার সময় গেমস খেলতে। তো বাবা তো আইসা আগুন হয়ে গেছে যে কি ব্যাপার, ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। তো খুঁজা আমাকে বের করে। তো বের করার পর আমাকে ওই গেমস থেকে জুতা দিয়া মারতে মারতে বাসায় নিয়ে আসে। তো রাস্তায় দেখা গেছে যে কেউ বলতেছে চোর পিটাইতেছে, কেউ বলতেছে যে এভাবে মারতেছে কেন মানুষ মানুষকে, এক একজন এক এক ধরনের কমেন্টস করতেছে। আমার হ্যাঁ, তখন তো আমি কিশোর, যেমন মনে লাগতেছে যে আমাকে এভাবে মারতেছে। আমাকে একটু বলেন তো হাসিব, ক্লাস 7-এ আপনি যখন ঘটনাটা জানলেন, আপনার বাবার সাথে ওই গভর্নেন্সের একটা অবৈধ সম্পর্ক আছে, অনৈতিক সম্পর্ক, হ্যাঁ অনৈতিক একটা সম্পর্ক আছে, সেই অনৈতিক সম্পর্ক জানার পরে কি আপনি আপনার বাবাকে কখনো বলেছিলেন বা কোনো ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিংবা ওই গভর্নেন্সকে কখনো বলেছিলেন যে তুমি কেন বাবার সাথে ভাবে জড়াচ্ছ, বা আপনার অ্যাটিটিউডের মধ্যে এমন কোনো ব্যাপার কি ছিল যে আপনি তাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের এই সম্পর্ক আমি মেনে নিচ্ছি না? সেই ব্যাপারে আমি পরে আসতেছি। ওকে, লেটস গো। তো তারপর এসএসসি পরীক্ষা দেই 2002 সালে। তো পরীক্ষা দেওয়ার পরে পাস করতে পারিনি, 2টা সাবজেক্টে ফেল করি। তো এর মাঝে একটা ঘটনা ঘটে। পরীক্ষা শেষ হওয়ার পরে অবকাশ যাপন করতেছিলাম 10 দিন 12 দিন এরকম। পরীক্ষা শেষ হওয়ার পর একটা লম্বা সময় ফ্রি থাকে। লম্বা সময় ফ্রি থাকে। তো আমাদের বাসার পাশে একটা 5তলা বিল্ডিং আছে, তার সামনে একটা সদ্য নির্মিত বাড়ি। তো ওইখানে আমি যেতাম সিগারেট খাওয়ার জন্য। সন্ধ্যার দিকে সিগারেট খাইতেছি ওখানে একা, একটা গ্লাস ভাঙার শব্দ হইলো শুনলাম। তো গ্লাস ভাঙার শব্দের সাথে সাথে আমার পিছন দিয়ে 2টা ছেলে পালায় গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যে 3-4টা দারোয়ান বিল্ডিং এ আসলো, আইসা আমাকে ধরলো, কি ব্যাপার তুমি গ্লাস ভাঙছো, এই সেই নানান ধরনের কথাবার্তা বলছে। আমাকে ধরে নিয়ে গেল ওই 5তলা বিল্ডিং এর মালিকের নিচে। ওই উপর থেকে লোকজন আসলো, আমাকে বেদম উত্তম মধ্যম দিল। আমি তো বলতেছি যে আমি তো গ্লাস ভাঙি নাই, আপনারা আমার সাথে এরকম করেছেন কেন, আমি তো এখানে থাকি, পাশে আমার বাসা। না না, তুমি গ্লাস ভাঙছো, এখন তোমার 10,000 টাকা জরিমানা, তুই সেই 2 সালে। আমার তো একেবারে মাইয়াটাকে ব্যাপক ভাবে অবস্থা খারাপ করে হারাইছে। আমি কি করবো, আমি ছোট মানুষ, কিছু বুঝিও না। তো আমি অনেক অনুনয় গেলাম। তো তখন আমার বাবা কাজের জন্য আসছে ময়মনসিং। তো ইতিমধ্যে আমার একটা ঘটনা ঘটে যেটা আমার যোগ করা প্রয়োজন। সেটা হলো যে আমার বাবা ব্যাংকিং জনিত কারণে একটা মামলায় পড়ে। ওকে, আমি ফাঁকে শ্রোতাদেরকে একটু বলে নেই, আজকে হাসিবকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে। আপনি চাইলে কি ওখানে ওকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে মামলার কি হলো? ওটা 2001-এ। তো মামলায় জড়ানোর পরে বাবা বেশ কিছুদিন পলাতক থাকে। আস্তে আস্তে আমাদের ঋণের চাপ বাড়তে থাকে, যেহেতু সাসপেনশনে চলে যায়। আসবাবপত্র যা ছিল অধিকাংশ বিক্রি করে আমরা অন্যত্র চলে যাবো, একটা প্রিপারেশন চলতেছিল। তো এই ঘটনা যেদিন ঘটে সেদিন আমার বাসায় ছিল কাকা বাবু, উনি চাকরি খুঁজে ঢাকা আসছিলেন। উনি হিন্দু। তো আমার বাবার সঙ্গে ভালো ক্লোজ ছিল, ফ্রেন্ড। তো সেই সুবাদে আমাদের বাসায় থাকতে আসেন। যখন আমাকে উত্তম মধ্যম দিতেছে
তখন আমি কাঁদতেছি আর বলতেছি যে দেখেন আমাকে মারবেন না, আমি তো এরকম ধরনের কাজ কখনো করি না, আপনার ক্লাস মানে অনেক অনুনয় করে আমি তারপর ছাড়ি না। পরে বললাম যে দেখেন আমার বাসায় জানা, আমার বাসায় এখানে। তো কাকা বাবুকে যা ডাইকে নিয়ে আসে, তারপর কাকা বাবু অনেক রিকোয়েস্ট করার পরে বলে যে আচ্ছা ঠিক আছে ওকে ছাড়তে পারি, তাহলে কালকে ওর বাবা সহ ওকে আসতে পারে। ওকে। যার বাসা ওই লোকটা আবার আপনার একটু সন্ত্রাসী টাইপের, সাথে লাইসেন্স করা পিস্তল। আর্মস থাকে। তারপরে বাবা আসলো এর পরের দিন, আইসা তারপরে বাবা আমাকে নিয়ে গেল এখানে। তারপর তাদের ওই মানে চাপাই দিতেছে আমাদের উপরে যে না এটা আমি গ্লাসটা ভাঙছি এবং গ্লাসের টাকা দিতে হবে। ওকে। কারণ বাবা তো ঋণের দায়ে অনেকটা দুর্বল, এখন ওনার কাছে তো টাকা বর্তমানে দেওয়াটাও টাফ। জি। তারপরে আমাকে ওই দিনই বিকালবেলা কোনো কি ময়মনসিং পাঠাই দিল। ময়মনসিং যাওয়ার পরে আমার ময়মনসিং শহরটাকে খুব ভালো লাগে, প্রাকৃতিক শোভামণ্ডিত ছিল, মেঠো পথ, গাছপালা, অনেক প্রাকৃতিক সৌন্দর্য। তো এটা হচ্ছে খুব ভালো লাগে। আমি তো যখন ফেল করে ফেলছি, এখন তো আমার ক্লাস টাস না করলেও চলবে, আমি জি। পরীক্ষা দিব দুই একটা সাবজেক্ট। কত সালের কথা এটা? আপনি এসএসসিতে প্রথম ফেল করলেন কত সালে? 2002। 2002 সালে। হ্যাঁ। পরের বছর আমি পরীক্ষা দিই খিলক্ষেত থেকে। তো আব্বা আমাকে বলে যে তোমার হাতিপুর যাওয়ার দরকার নাই, তো ওরা তোমার সাথে কিছু করতে পারে, তো তুমি খিলক্ষেত থাকো। জামতলা নামে একটা জায়গা ছিল খিলক্ষেত, তো ওইখানে একটা রুম ভাড়া করে। আর ইত্যা বছরে যে আমাদের সার্ভেন্ট যে ছিল ওই মেয়েটা চলে যায়, তো আমি ওখানে একাই থাকি 2002 এর মার্চ থেকে 2003 এসএসসি পরীক্ষা পর্যন্ত ওখানে থাকি। ওকে। ওখান থেকে পরীক্ষা দিলাম, পাস করলাম। পাস টাস করার পরে আমি আব্বারে বললাম যে আমি ঢাকা শহরে থাকবো না। কেন? ঢাকা শহর আমার ভালো লাগে না, ওই যে গ্রামের পরিবেশে আচ্ছা ঠিক আছে। গেলাম, অনেকটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে। তো এই কারণে বললাম যে ময়মনসিং এ থাকি। তো ভর্তি হলাম নাসিরাবাদ কলেজে, ময়মনসিং নাসিরাবাদ কলেজ। তো ওই সময়টাতে মেয়েদের প্রতি একটা আকৃষ্টতা তৈরি হয়। এটা ইজ খুব ন্যাচারাল। আপনি আপনার জায়গা থেকে ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করেন। কিছু প্রবলেম আছে শ্রোতা, সেটা আসলে গল্পের শেষ পর্যন্ত না গেলে আপনারা বুঝতে পারবেন না। ও যে গল্পটা এখন বলছে, ও কিন্তু খুব কষ্ট করে গল্পটা বলছে এবং নিজেকে মানিয়ে অনেক পেইন নিয়ে কিন্তু গল্পটা বলছে এবং আমাদের সাথে ইজি হতে পারছে না। আপনি যদি শেষ পর্যন্ত গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে ওর ইজি না হওয়ার পেছনের কারণটা আসলে কি। এবং এই গল্পের মাঝখানে আমি একটু টিকা টিপ্পণী দিচ্ছি সবাইকে। এই গল্পে অনেকগুলো ব্যক্তি যুক্ত হবেন গল্পের শেষের দিকে এসে। আশা করছি আপনারা পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সবসময় বলে থাকি হ্যালো 8920 তে প্রচারিত জীবনের গল্পের কোনো অংশ শুনে আপনি কোনোভাবেই মন্তব্য করতে পারবেন না শেষে আসলে কি ঘটতে যাচ্ছে। সুতরাং পুরো গল্পটা শুনুন, তারপরে মন্তব্য করুন। হ্যাঁ। নাসিরাবাদ কলেজে যখন ভর্তি হই, এলাকায় আমার মোটামুটি বেশ কয়েকটা বন্ধু বান্ধব জোটে। তো ওদের সঙ্গে বেশ আড্ডা দিতাম, সিগারেট টিগারেট খেতাম, খেলাধুলাও করতাম। একটা পর্যায়ে দেখা গেল যে আমার ইচ্ছা হয় যে একটা রিলেশন করবো আমি কার সঙ্গে, কোন একটা মেয়ের সঙ্গে। হ্যাঁ কোন একটা মেয়ের সঙ্গে রিলেশন করবো। রিলেশন ইন দ্য সেন্স কি, লাভ রিলেশন আর অন্য কিছু আপনি ছোটবেলা থেকে যেটার মধ্যে চলে গিয়েছেন? না, লাভ রিলেশন। ওকে, আপনি অ্যাফেয়ারে যেতে চাচ্ছেন। অ্যাফেয়ারে যেতে যাচ্ছি এবং এটার পিছনে আমার অনেক ইমোশন কাজ করতেছে। কিরকম? যে আমি একজনকে ভালোবাসবো, সে আমাকে আড্ডা দিবে, আমার সঙ্গে একসঙ্গে চলাফেরা করবো, এই জাতীয় কিছু একটা। ওকে, দ্যাট ওয়াজ ভেরি গুড। অ্যান্ড আমরা বলতে পারি যেটা খুব প্রিটি একটা ইমোশন, যেটা যে বয়সে কাজ করে সেই বয়সেই ওর কাছে এসছে। হ্যাঁ, তারপর? তো আমাদের বাসা থেকে আপনার 3-4 মিনিটের পথ, ওইখানে দেখি খোলা চুলে একটা মেয়ে দাঁড়ায় আছে। চুল খোলা অবস্থাতে মানুষকে এত সুন্দর লাগতে পারে সেটা আসলে জানতাম না। ওকে। খুব ভালো লাগলো দেখার পরে। তো আমার এক ফ্রেন্ড ছিল যে পিনু, তো তাকে বললাম যে তোমার ভালো লাগে? কে? তো ও বলে যে তো লিন্ডা, তোর নাম ছিল। লিন্ডা। হ্যাঁ লিন্ডা। কি করা যাবে, যদি তুই একটু পরিচয় দিতে পারবি তাহলে আমার খুব উপকার হয়। আমি বললাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রথম দিন আমি বসে থাকলাম রাস্তায়, কেউ কখন বের হবে দেখবো কোথায় যায়। একদিন 2 দিন, 3য় দিনের মধ্যে আর কি সে বের হয়। তো বের হওয়ার পরে সে যাচ্ছে, আমি আর পিনু দাঁড়ায় দেখলাম যে কোথায় যায়। তো তারপরে আমি পিনুকে বললাম যে চল কথা বলি, তুই যেহেতু চিনিস প্রতিবেশী হিসেবে কথা বলি। তো ও গেল আমার সাথে, পরিচয় করাই দিল যে ও হচ্ছে হাসিব, ওইখানে থাকে। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ভালো আছো? হ্যাঁ ভালো। কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছি। এই পর্যন্তই প্রথম দিন। আমি কোনো কথা বলতে পারলাম না, কারণ মেয়েদের সঙ্গে কথা বলার যে এক্সপিরিয়েন্স সেটা আমার নাই। লজ্জা পাচ্ছিলেন? স্বভাবতই ওই বয়সের সাথে সবাই লজ্জা পায়, ইনফ্যাক্ট আমিও পেয়েছি। এটা খুব নর্মাল। তারপর 1 দিন 2 দিন এভাবে চলতেছে, প্রায় সপ্তাহখানেকের মতো হয়। তো আমি যেই সময়টাতে দেখা যায় যে রাস্তায় বের হই, ওই সময়টাতে সে ছাদে থাকে, এবং ছাদে থাকে ওখানে চিলিগোটার মতো একটা জায়গা আছে। তো আমি রাস্তায় ওর বাসার দিকে যাইতে থাকি আর সে এই কর্নার থেকে ওই কর্নারে যাবে। হ্যাঁ এরকম হয়। পাশে একটা বাসা ছিল, বাসার গাছ ছিল আলম ভাই। তো আলম ভাই আমার সঙ্গে খুব ক্লোজ ছিল আর কি। এতদিনে যত দিন যাইতেছে দেখা যাচ্ছে অধিকাংশ সময় ওকে ভাবতে ভালো লাগে।
ওকে। ভাবি যে ও যদি আমার বন্ধু হয় বা আমাকে ভালোবাসে, মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে আমার ভিতরে। জি। তো আলম ভাইকে বললাম যে ওকে তো আমার ভালো লাগে, তো আপনি কি কিছু করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখি কি করা যায়, কথা বলতে পারি কিনা। জি। তো উনি একদিন যায় ওদের বাসায়, সামনে দিয়ে যাইতেছে, তারপরে ছাদের উপরে ওর মাকে দেখে। মাকে দেখার পরে আমরা এসে বলে যে হাসিফ ভাই, তো আমি চিনি। আমি বলি, আপনি চিনেন মানে কি? কয়ে "ও তো আমাদের গ্রামের বাড়িতে একই জায়গায় বাড়ি। তো তারপর তাহলে তো ভালোই হলো, আপনি কি কথা বলতে পারবেন? আমি বলছি হ্যাঁ, ওনার সঙ্গে আমি কথা বলতে পারবো। তো আলম ভাই থেকে বললাম যে আপনি যাই কিছু করেন একটা প্রপোজাল দিবেন আমার তরফ থেকে, যদি আমার ভালো লাগে আমি ওকে বিয়ে করবো। আলম ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই করবো। তারপর একদিন আমি রাস্তায় হাঁটতেছি, তো ও বের হয়েছে স্কুলে যাবে। তো আমি ওই দিন ঠিক করছি যে ওর সঙ্গে যে কোনো ভাবে হোক কথা বলবো। ওকে। তো আমি হাঁটতেছি ওর পাশে, সেও আমার পাশে হাঁটতেছে। আমি বললাম যে দেখো, তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কোনো কিছু মনে না করো। তো বললাম যে তোমাকে আমার ভালো লাগে। তখন সে হাসলো, হাসিয়া তারপর চলে গেল। কারণ আর কোনো কথা নাই তার সাথে তখন। তো আমি চিন্তা করলাম যে যেহেতু হাসছে, তাইলে একটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারি। ওকে। এটা আমার চিন্তায় আসলো। আর দেখলাম যে যখন ছাদের উপরে আসে ঠিক একই সময়ে, ঠিক আছে, আর শুধু আমি ফলো করি না, সেও ফলো করে। তো সমস্ত কিছু কল্পনার মধ্যেই আর কি থাকে। তো আলম ভাই ওর মার সঙ্গে কথা বলে, কথা বলার পরে ওর মা আলম ভাইকে বলে যে ওর প্রতি আমরা আগ্রহী, কিন্তু ছেলেটা স্মার্ট না। ও যদি স্মার্ট হইতে পারে কিংবা ওর নিজের চাল চলন, কথাবার্তা, চলাফেরা এ যদি ঠিক হয়, তাইলে আমরা দেখতে পারবো। কিন্তু ছেলের ফ্যামিলি খুব ভালো, ফ্যামিলি পছন্দ হয়েছে, কিন্তু ছেলেকে আমার পছন্দ হয়নি, আমাদের পছন্দ হয়নি। এটা কি ওর মা বলে না ও বলে? ওর মা বলে আলম ভাইকে। তো তারপর এটা আলম ভাই আমাকে এসে বলে। তো আমি ঠিক বুঝতে পারি না যে ওই দিনকার পর থেকে, যেই দিন আলম ভাইকে এই কথাটা বলছে, ওই দিনকার পর থেকে আলম ভাইয়ের আচরণ আমার প্রতি কিরকম যেন একটা চেঞ্জ হয়ে গেল। তো আমি ভাবলাম যে আলম ভাই হয়তো আমাকে বলতে চায় না, এমন কিছু একটা আমার সম্পর্কে বলছে ওই বাসা থেকে। তো না বললো, তো সেটা আলম ভাইয়ের ব্যাপার। আমি পরবর্তীতে জানতে পারি যে ওর যে কেচি গেটের ভিতরে ওর মা দাঁড়ায় থাকতো এবং দেখতো যে ওকে আমি ফলো করতেছি কিংবা ওর সঙ্গে কথা বলতেছি, হাঁটতেছি। ওকে, মানে ওই মেয়েটার সাথে? হ্যাঁ, এই ব্যাপারটা দেখার পরে ওর মা আমার সম্পর্কে খোঁজ খবর করে, এলাকায় বিভিন্ন মহিলাদের কাছে বলে যে এই ছেলেটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, এই ধরনের কথাবার্তা বলে। তো তারপরে আমি ওই যে আমার যে জুনিয়র ফ্রেন্ডরা ছিল, যারা ছোট ভাই, ওদের কাছ থেকে জানতে পারি যে ওদের বাসায়, এদের বাসায় এই ঘটনা ঘটছে আমাকে নিয়ে বলে। আমি তখন এলাকার টপ নিউজ। যে মফস্বল কিংবা গ্রামেগঞ্জে একটা ছেলে একটা মেয়েকে যদি কথা বলতে দেখে, এটা কিছু একটা ভাবতো। এখন যেরকম ক্লোজলি আমরা চলাফেরা করতে পারি, তখন সেই ধরনের পরিস্থিতিটা ছিল না। ঠিক। ওর সঙ্গে যে আমার রিলেশন হয়ে গেছে, আমি সেই ধরনের কোনো কিছু বলতেছি না। কিন্তু আমি দেখতাম, আমার ভাল লাগতো, দেখতাম, সেই কারণে যাইতাম ওখানে, যেহেতু তাকে আমার ভাল লাগতো। ও কি আপনাকে কোনো ওয়ার্ড দিয়েছিল যে হ্যাঁ ও আপনাকে পছন্দ করে, এরকম কিছু কি বলেছে? না, এই জাতীয় ও মিশতো ফ্র্যাঙ্কলি, কিন্তু বলতো না। বলতো না। ওকে। তো আমি মনে করলাম, একটা পর্যায়ে মনে আসতে থাকলো যে আমাকে হয়তো পাত্তা টাত্তা দেয় না, এরকম হবে হয়তো। আমি চিন্তা করলাম যে ওকে আমি একটা লেটার ড্রপ করবো। তো সেটা যেভাবে হোক, যাই কিছু ঘটে, এটা আমার মনের একটা ইচ্ছা। তো দেখা গেল যে ওই বিকাল সময় ছাদে আসলো, ছাদে আসার পরে এই কর্নার থেকে ওইখানে গেল, আমি ওর বাসা থেকে যেতে থাকলাম। তো একটা লেটার ড্রপ করলাম, আমি চলে আসি, কিন্তু ও যে ভিতরে চলে যাবে সেটা আমি জানি না। লেটারটা ওর বাবার হাতে পড়ে। ওর বাবা ওই দিনই ওকে যায় একটা চড়ও মারে, এরা বলে যে কতদিন যাবত ওর সঙ্গে তোমার সম্পর্ক। এটা বলার পরে ও বলে যে না, ওকে তো আমি চিনি না, ওনাকে আমি ঠিক বলতে পারি না। ওকে। তো এরপরে ওই ছাদের উপরে ও ফুলের বাগান করতো এবং দেখতে খুব সুন্দর লাগতো। ওই ফুলের বাগানের পরিচর্যা সে করতো আর কি। এরপরে থেকে ওদের বাসার ওইখানে ফুলের বাগান করা বন্ধ হয়ে যায়, ছাদে ওঠা নিষেধ করে যায়। তো আমি এই সমস্ত কথাগুলা আলম ভাইয়ের কাছে শুনছি পরবর্তীতে। তো আস্তে আস্তে আমি যখন দেখতাম যে ওর দিক থেকে কোনো আমি সাড়া পাইতেছি না, তো তখন আমি ওকে আস্তে আস্তে ভুলে যেতে আরম্ভ করলাম। যে আপনার জীবনে এটা প্রথম বলতে পারি আমরা যে প্রথম কোন একটা মেয়ের প্রতি আপনার ইমোশন। ইমোশন। তো তারপরে আমার ছোট ছিল, তো ছোটর ফ্রেন্ড হচ্ছে কণা, আর মাজারুল হচ্ছে আমার এলাকার ফ্রেন্ড। তো ওই পর্যায়ে ছোট মানে বুঝলাম না। ছোট মানে ছোট বোন। আপনার ছোট বোন? ছোট বোন মানে কোথা থেকে আসলো? আপনার সেকেন্ড যে মা, তার একটাই মাত্র মেয়ে ছিল? জি জি।
ওকে, ওকে আমি ছোট বলি আর কি, ছোট বলে ডাকেন ওকে। ছোট বলে ডাকি। হ্যাঁ, ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? 7। 7 বছরের মতো। ওকে, হ্যাঁ, তারপর? তো ছোট ফ্রেন্ড হচ্ছে কণা, কিন্তু কণা ছোট ফ্রেন্ড হইলেও কণার বয়সটা একটু বেশি, ও একটু লেটে স্কুলে ভর্তি হয়। তো মাজলের সাথে কণার বেশ রিলেশন ছিল। তো মাজল একদিন আইসা আমাকে বলে যে দোস্ত তোদের বাসায় ডেট করবো, তুই একটু বন্দোবস্ত করে দিতে পারবি? আমি বললাম হ্যাঁ, এটা তো কোনো ব্যাপারই না। তুই ওনাটাকে? কণা মানে এলাকায় ওই ছোটর সঙ্গে খেলাধুলা করতো। হ্যাঁ, তো এই নামগুলো যখন বলছেন তখন একটু ক্লিয়ার করার রিলেশন গুলো, নইলে আমরা বুঝতে পারবো না। আর এই লোকটা ডেট করতে চাইলো, সেই লোকটার সাথে আপনার রিলেশনটা কি? ও আমার ক্লাস ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড, তো এখানে ছোটর প্রসঙ্গটা কেন আসলো? হ্যাঁ, ছোটর প্রসঙ্গে সেই প্রসঙ্গে আমি আসতেছি। জি বলেন। ও বললো যে ডেট করবে, হুম হুম তো আমাকে বন্দোবস্ত করে দিতে বললো। হুম হুম আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, তুই আমার কাছে আসবি আর ছোটর কাছে আসবে কণা, যেহেতু ওরা একসাথে খেলাধুলা করে, হুম হুম হুম। তো সেই সুবাদে। তো ও বললো যে তাহলে তো ভালোই হবে। তখন আমি বললাম যে আমাকে খাওয়াইতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তোকে খাওয়াবো। এভাবে বন্দোবস্ত করে দিয়ে আমাদের ছাদে ডেট করার। আমি কিন্তু কিছুদিন আগেই, যেটা বলে রাখি, হুম হুম এর 3 মাস আগে টপ নিউজ হয়ে গেছিলাম এলাকায়, হুম 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 যে ওই বিষয়টা নিয়ে আর কি, লেটার টেটার। হুম 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 একটা সময় আমি চিন্তা করি যে আমি যেহেতু একটা অন্যায় করছি, হুম হুম তো আমার জন্য ওই মেয়েটা এইভাবে থাপ্পড় খাইলো, বাসায় লজ্জা পাইলো, হুম হুম তো আমার উচিত যে এই প্রসঙ্গে এর একটা সমাধান করা। হুম তো আমি ওর বাবার কাছে যাই, বাবার কাছে যাই বলি যে দেখেন আঙ্কেল, আমি তো একটা অন্যায় করছি, তো সেটা তো আমি করছি, তো আপনার মেয়ের কোনো দোষ নাই। হুম হুম হুম। উনি বলে যে তুমি কি ক্ষমা চাইতেছো? আমি বলি হ্যাঁ, আমি ক্ষমাই চাইছি। তো ও বলে যে ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। হুম হুম। কিন্তু এইটা আমি পরবর্তীতে বুঝতে পারি যে এইটা আমি বললাম মানে স্বীকার করে ফেললাম অপরাধ। হুম। এখন যে এই কাজটা আমি করছি এইটাই শিওর। হুম। এবং পরবর্তীতে একটা পর্যায়ে দেখা গেছে যে পাশের এলাকার কিছু ছেলে পেলে ওর বাবা বলে দেয় যে এই ছেলেটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, এখন আমি পলায় পলায় থাকি, ওরা পাইলে আমাকে মারবে। ও, আপনি স্বীকার করার পরে ওর বাবা এটাকে ইউজ করেছে আর কি? কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে গেছে এবং তারপরে আপনাকে বিপদে ফেলার জন্য সে এলাকার লোকজনকে বলে বেড়াচ্ছে। হ্যাঁ, বলছে যে ডিস্টার্ব করে আমার মেয়েকে, হুম হুম এখন এটা কি করা যায়। ওই পাশের এলাকার পোলাপান আমাকে অনেকদিন খোঁজে, হুম হুম যে মারবে, পাইলেই মারবে। যে একদিন ওর বাবার সঙ্গে আমার বেশ তর্কাতর্কি হয়, রাস্তাতে যেতেছি, ও বলে এই তুমি এখানে কেন? তাহলে আমি বললাম যে এখানে রাস্তা, এই পথ দিয়ে আমি কলেজে যাই, হুম এখন কি আমি কলেজে যাব না? তখন বলে যে না না, তুমি এই দিক দিয়ে যাবা না, তুমি পারলে অন্য দিক দিয়ে যাও, এইগুলো বলছে। তখন আমি বললাম যে না, আমি এই দিক দিয়ে যাবো, এরকম একটু তেরা টেদের কথা যেটা, হুম হুম। সে ধরনের কথাবার্তা হয়। ওকে। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে আমার একটু মন খারাপও হয়। তো তারপরে যেটা বলছিলাম যে কণা কণা মাঝে আমি একত্র করি আমার ছাদের উপরে। হুম হুম এই মাঝে মাঝে বিকেল বেলা ওরা আসে, কথাবার্তা বলে। তো আমার লিনটার ঘটনা 3 মাস পরে কথা বলতেছি। হুম হুম। তো আমার মধ্যে একটা ইচ্ছা জাগে যে আমিও কিছু একটা করবো, রিলেশন জাতীয় কিছু একটা করবো। আমরা ফিজিক্যাল রিলেশনের কথা বলছেন? হ্যাঁ, ফিজিক্যাল রিলেশন। ডেট করার পরে, মানে আপনার ফ্রেন্ড আপনার বাসায় ডেট করে যাওয়ার পরে বা ছাদে ডেট করে যাওয়ার পরে আপনার ইচ্ছা হলো যে আপনি এরকম একটা ফিজিক্যাল রিলেশনশিপ করবেন। আমাকে একটু বলেন তো যে আপনার ফ্রেন্ড কি ছাদের উপরে কি ওরা কি কোনো ফিজিক্যাল রিলেশন করেছিল নাকি শুধুমাত্র ডেট করেছিল, মানে এমনি জাস্ট দেখা সাক্ষাৎ করা এরকম কিছু একটা? সেটা তো আমি ওদের ব্যাপারটা আমি দেখি নাই। তাহলে আপনি কেন ওদের দেখে ইন্সপায়ার হলেন, মানে এই যে? না, ওদের দেখে ইন্সপায়ার হই নাই। হুম হুম তা আমার ভিতরে যেহেতু ওই লিন্ডাটা আস্তে আস্তে দূরে সরে যাওয়ার পরে ওর চিন্তাটা, হুম হুম। তখন আমার মধ্যে অন্য একজনের উপর ভর করা, Frankly, আপনি অন্য একজনের উপর ভর করার ভূত চাপে মাথার ভিতরে। অন্য একজনের উপরে ভর করার, সেই ভরটার সাথে ফিজিক্যাল রিলেশনের কি সম্পর্ক? না, ফিজিক্যালি রিলেশনের সম্পর্ক তো নাই, আমি সেটাকে আসতেছি পরে। আচ্ছা বলেন। হ্যাঁ। তো তারপরে কোন একটা ফ্রেন্ড থাকে পূর্ণ। না না, আপনি আমার পয়েন্টটা একটু ক্লিয়ার করেন, যেহেতু আমাদের শ্রোতারা শুনে ফেলেছে পার্টটা। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনার 3 মাস পরে এরকম একটা আগ্রহ জাগে যে আপনি একটা ফিজিক্যালি অ্যাফেয়ারের দিকে যেতে চান। সেটা কারণ হিসেবে আপনি বলছেন যে লিন্ডা আপনার কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে আপনার মনের জায়গাটা থেকে, দ্যাটস ওয়াই আপনি এইভাবে চিন্তাটা করছেন। এবং এই চিন্তার জায়গাটা আপনি বললেন আরেকজনের উপর ভর করা, এই ব্যাপারটা একটু পরিষ্কার করা আমার কাছে একটু। চিন্তা করলাম যে ওর সাথে তো আমার হয় নাই। ও মানে আপনার লিন্ডার সাথে আপনার কোনো কি ফিজিক্যাল রিলেশন হয় নাই, সুতরাং না। আপনার অন্য কারোর সাথে করতে হবে, হ্যাঁ, ব্যাপারটা এরকম ছিল? কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল রিলেশনের চিন্তাটা তখনও মাথায় আমার আসে নাই। হুম হুম। আমি জাস্ট ভালোবাসার কথাটা চিন্তা করছি, যে আচ্ছা। আমি কাউকে ভালোবাসবো এবং সে আমাকে ভালোবাসবে। তাহলে ঠিক আছে? আপনি অন্যের উপর ভর করা বলতে কি বোঝাচ্ছেন, যে অন্যকে আপনি লাভ করবেন না? হ্যাঁ, লাভ করবো। না ফিজিক্যাল রিলেশনের মধ্যে যাবেন, কোনটা? না, ফিজিক্যাল রিলেশনের মধ্যে যাওয়ার চিন্তা তো মাথায় আসে নাই, কারণ ওই সময়টাতে আমি চিন্তা করতাম যে আমি তো পচে গেছি। তখন আমার ভিতরে একটা কাজ করতে থাকে যে আমি তো এরকম করছি, হুম। আমি তো পচে গেছি, তো আমি কাউকে পচাবো না, হুম হুম। এই ধরনের একটা চিন্তা। মানে আপনার এই কিন্তু ভালোবাসবো।
কিন্তু আপনার যে ব্যাপারটা, আপনি যে কাজটা করতেন ছোটবেলা থেকেই বন্ধুদের প্ররোচনায় পড়ে বা যেটা হোক না কেন, আপনার শারীরিক যে ব্যাপারটা, এটা নিয়ে আপনার ফিলিংসটা ছিল যে আপনি পচে গেছেন, তাই তো? এবং এটা খুব খারাপ কাজ এবং এটা খুব গর্হিত অপরাধের কাজ, যেটা আপনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। সুতরাং এটা করা অন্যায়, এটা সবসময় মাথার মধ্যে কাজ করতে এবং সে কাজটা আপনি কন্টিনিউ করতেন, তাই তো? আমি এই ফাঁকে একটু সবাইকে অ্যাড্রেস করতে চাই। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, যে শব্দটা উচ্চারণ করছে সেটা বারবার একটু অন্যভাবে করে দিচ্ছি, স্পাস করে দিচ্ছি। এটা সম্পর্কেও ছোটবেলা থেকে একটা খারাপ ধারণা মনের মধ্যে ছিল যে ও যে কাজটা করছে সেটা একটা অন্যায় কাজ, এবং এটা এটা করা মানে হচ্ছে পচে যাওয়া। এই পচে যাওয়া কাজটা যেহেতু সে কন্টিনিউসলি করছে, সুতরাং আর কাউকে সে পচাতে চায় না, এরকম একটা কনসেপ্ট সে নিজে নিজে নিয়ে বড় হয়েছে। এবং ইন্টারমিডিয়েট বা কলেজ লেভেলে যখন গেছে সে, সেই সময়টাতে সে এই ধারণাটাই পোষণ করে চলছে। সেই সময় তার লাইফে একটা মেয়ে এসছে যাকে সে খুব সুইটলি লাভ করেছে, কিন্তু সিচুয়েশনালি তাকে কেউ একজন বলেছে তুমি দেখতে স্মার্ট না, সেই মেয়ের মা বলেছে, এবং সে নিজেকে ওভাবে ভাবার একটা সুযোগ পেয়েছে, এবং তার সাথে পারিপার্শ্বিক আচরণগুলো কেমন জানি খারাপ হচ্ছে। এবং ওর গল্পগুলো বলতে গিয়ে দেখবেন যে ও একটু একটু সরে যাচ্ছে গল্পের কাছ থেকে, এবং এই কেন সরে যাচ্ছে, কেন এই বিরূপ আচরণগুলো কেন কনফিউজ করে দিচ্ছে সবাইকে, সেটা শুনতে হলে আপনাকে সেটা বুঝতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা শুধু বারবারই বলে থাকি যে হ্যালো 892 এমন একটি প্ল্যাটফর্ম, এখানে এমন জীবনের গল্প তুলে নেওয়া হয় যেখানে কিছু না কিছু মেসেজ থাকে। আচ্ছা, তো তারপরে আপনি একটা চিন্তা ভাবনা করলেন যে কোনো ভাবেই হোক আপনার অন্য কারোর সাথে ইনভলভ হতে হবে, যেহেতু লিন্ডা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ। তারপর? তো তারপর কোনার একটা ফ্রেন্ড থাকে পূর্ণ। পূর্ণ, হ্যাঁ। তো আমি মাঝে মাঝে বলি যে দোস্ত পূর্ণর সঙ্গে আমি অ্যাফেয়ার করবো, ওকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই করতে পারিস। তো কণার সঙ্গে পূর্ণ আমাদের বাসায় আসে, ওরা আবার একসঙ্গে খেলতো, ছোট কণা পূর্ণ, হ্যাঁ ওরা একসঙ্গে খেলাধুলা করতো, ব্যাডমিন্টন খেলতো আর কি বিকালবেলা শীতের সময়। এই সুবাদে আমার ছোটর কাছে পূর্ণ আসে, আসার পরে আমি ছোট আর পূর্ণ কথা বলতেছি ছাদের উপরে। তো আমি বললাম যে ছোট তুমি চলে যাও, আমি পূর্ণর সঙ্গে একটু কথা বলবো। তো সে চলে যায়। চলে যাওয়ার পরে আমি পূর্ণকে বলি যে তোমাকে আমি ভালোবাসি। ডিরেক্ট ডিরেক্ট সরাসরি বলি তোমাকে আমি ভালোবাসি। তো এই কথা বলার পরে দেখলাম যে তার চোখ কেমন যেন হয়ে গেল, চোখের মধ্যে একটা অন্যরকম এক্সপ্রেশন চলে আসলো। কোন ক্লাস পড়তো পূর্ণ সেই সময়? 7 এ পড়তো। ক্লাস 7 এ পড়তো, আর আপনি তখন কলেজে পড়ছেন। কলেজে পড়তো। ইন্টারমিডিয়েট কি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে পড়ছেন। রিল্যাক্স হাসিব, আপনি একদমই রিল্যাক্স থাকেন, কারণ আমাদের লিসনাররা বুঝতে পারবেন আসলে আপনি যেহেতু যেভাবে নার্ভাস ফিল করছেন। ইনফ্যাক্ট ওর একটা সমস্যা আছে, প্রিয় শ্রোতা, আমি সবাইকে অ্যাড্রেস করছি, ও গল্প বলতে গিয়ে মাঝে মাঝে খেই হারাই ফেলছে, এবং এটা আপনাদের সবার বোঝাটা জরুরি। ওর একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে, আমি একটু ফ্র্যাঙ্কলি সবাইকে বলি, ও মানুষের সামনে ইজি হতে পারে না। ও না পারে একটা ছেলের সামনে ইজি হতে, না পারে একটা মেয়ের সামনে ইজি হতে, এবং এই গল্প বলতে গিয়ে সে প্রচুর পরিমাণে ব্রেক নিচ্ছে। সে ব্রেকগুলো হয়তো আপনারা টের পাচ্ছেন না, এবং ও নার্ভাস ফিল করছে। আমরা সেই জায়গাটা থেকে ওকে বের করার চেষ্টা করছি। ও আমার সামনেও অনেক বেশি নার্ভাস, শুধুমাত্র আমার কাছে নার্ভাস ব্যাপারটা এরকম না, ও যে কোনো ছেলের সামনে ইজি হতে পারে না, যে কোনো মেয়ের সামনে ইজি হতে পারে না। এটা ওর একটা বড় সমস্যা, এবং এই সমস্যার পেছনের কারণটা অনেক লম্বা। সেই লম্বা কারণ, সেই লম্বা স্টোরিটা আজকে আমরা হ্যালো 892 তে তুলে আনছি। এই পর্যায়ে আমি একটু বিরতি নিতে চাই। বিরতির পরে আমরা ফিরে আসবো হাসিবের জীবনের গল্পে, এবং হাসিবের জীবনের গল্প আপনি চিন্তাও করতে পারবেন না হাসিব আজকে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমরা ছোট্ট একটা সংবাদের বিরতি নিচ্ছি, বিরতির পরপরই ফিরে আসছি। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 892 এবিসি রেডিও এফএম 89.2। কথা বন্ধু কিপ্রিয়া আপনার সঙ্গে আছে। আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের সাথে যোগ দেওয়ার নিয়মটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 892 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 892 আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে হ্যালো 892 হাসিব তার জীবনের গল্প বলছে। হাসিবের ছবি দেখতে যাচ্ছেন অনেকে, আমাদের স্টুডিও পিকচার যেটা হয়, আমরা গল্পের কোন একটি ফাঁকে সেটা দিয়ে দিব, এবং এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি হ্যালো 892 এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলে যায়, এবং আমরা সবসময় জীবনের গল্প নির্বাচন করবার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় থাকে, জীবনের গল্প যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, বাট দেয়ার শুড বি আ মেসেজ, এবং এই মেসেজটি সবার জন্যই, এবং আজকের গল্পও সেরকম রয়েছে। আপনি শেষ পর্যন্ত শুনলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কোন অ্যাঙ্গেল থেকে আমরা আজকের গল্পটা প্রচার করছি। হ্যালো 892 আসার নিয়ম দুটো। একটা হচ্ছে ফেসবুক পদ্ধতিটা সবসময় আমরা অনুসরণ করে থাকি, এবং যারা হ্যালো 892 শোনেন, যারা এখন পর্যন্ত ফেসবুকে মেম্বার হননি আমাদের, তাদের সবাইকে আমরা ইন্সপায়ার করি হ্যালো 892 মেম্বার হয়ে যাওয়ার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/HELLO8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920।
hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিলে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন এবং ওখানে হাসিবকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। হাসিবকে যদি কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই চিটাগং এবং কক্সবাজারের লিসনারদেরকে, আমাদের প্রিয় শ্রোতাদেরকে এবিসি পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনারা জেনে খুশি হবেন যে চিটাগং এবং কক্সবাজারে আমাদের এবিসি রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার চলছে এবং এই বিশাল কমিউনিটিকে আমরা hello8920 পেয়েছি আজকে। সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চিটাগং কিংবা কক্সবাজার থেকে কেউ যদি আসেন আমাদের এখানে hello8920 তাদের জীবনের গল্প বলার জন্য, সেক্ষেত্রে তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম। ওকে, আরেকটি পদ্ধতি হলো ফোন করেও আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে চাইতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করবেন, ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কলটি এখানে বলবেন এবং এটা এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হাসিবের গল্পে। হাসিব, আমরা যেখানটাতে ছিলাম যে পূর্ণকে আপনি সরাসরি বললেন যে আপনি তাকে লাভ করেন, মানে আপনি ভালোবাসেন। হ্যাঁ, তারপরে তার চোখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তারপর ওর চোখ দুইটা দেখলাম যে আবেগে লাল হয়ে গেল, কারণ চোখগুলা ছোট হয়ে যাচ্ছে এবং চোখের বর্ণ লাল। নর্মালি মানুষের যে চোখটা থাকে সাদা, ওর চোখে কেমন যেন লাগলো আমার কাছে যে দেখলাম রক্ত এসে গেল। আচ্ছা আচ্ছা। তো তারপর আমি ওর হাতটা ধরলাম, তো তারপর সেটা এক অসাধারণ অনুভূতি বলা যায়। ওকে, অসাধারণ অনুভূতি। প্রথম কোনো মেয়ের হাত ধরা। কারো হাত ধরলে যে এরকম লাগতে পারে সেটা আমার জানা ছিল না। তো তারপর এক কর্নার থেকে আরেক কর্নারে গেলাম ছাদে। তো তারপরে বললাম যে তুমি কি কালকে বেরোবা? তখন ও বলে যে ঠিক নাই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, যাও তাই। তখন চলে গেল। চলে যাওয়ার পরে এর ফাঁকে যে কণা যে ছিল, এর 2-1 দিন পরে সে পূর্ণকে ইন্সপায়ার করে যে হাসিব ভাই তোকে এই বলছে, তুই এক কাজ কর, ওনার তো বয়স বেশি, এই সেই তুই স্কুলে পড়িস, ইন্টার পরে এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বোঝানোর পর বলে যে তুই চল আমাকে বলে দে, মজা হবে। তো পূর্ণ আবার এমন একটা মেয়ে, ওকে যদি কেউ বুঝাতে পারে যে এটা মজা হবে তাহলে সে সেটা করবে। তো পূর্ণ একটা পর্যায়ে দেখে যে 2-3 দিন পরে এটা বাসায় বলে দেয়, ওর মাকে বলে দেয়। ওর মাকে বলে যে হাসিব ভাই আমাকে এই কথা বলছে। তো ওর মা আমাকে ডাইকা পাঠায়। তো ডাইকা পাঠানো বলে যে কি ব্যাপার হাসিব, তুমি এর সঙ্গে এগুলা মেয়েদের সঙ্গে কি বলো? হ্যাঁ, তখন আমি বলে যে না আন্টি, আমি তো বলছি ওকে ভালোবাসি, ছোট ফ্রেন্ড, আমি তো বোনের মতো দেখি ওকে, ওরকম ভালোবাসতেই পারি, স্বাভাবিক। তারপরে আন্টি কি হয় যে দেখো তুমি বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে এরকম ধরনের করবো না। আমি না, আমি তো এর বোনের মতো ভালোবাসতে পারি, আমি ওনাকে বুঝাই। বুঝানোর পরে উনিও সেটা মানেন। তো এর মাঝখানে যে ছোট ওদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে কয়েকদিন গ্যাপ যায় না। না যাওয়ার পরে যেদিন আমাকে ডাকে পাঠায়, সকালে কথা হয় পূর্ণর মার সঙ্গে, তো বিকালে পাঠাই যে যাও তুমি খেলো গা ওদের সঙ্গে, কোনো সমস্যা নাই, আমি তো বলে আসি, দেখা করে আসছি। ও যায়, পূর্ণর আমার সঙ্গে দেখা হয়। পূর্ণর আমা ওকে বলে কি যে তুমি আর এখানে আসবা না, কোনো বাজে মেয়ে ছেলের জায়গায় এই এলাকাতে না, এটা ওকে বলে। তো এখন আমার কথা হচ্ছে যে অন্যায় যদি করে থাকি, আপনি শাস্তি পাবেন, আপনার বোন কেন পাবে? আমি তো শাস্তি পাইতে পারি, আমাকে যা খুশি তাই করুক, আমি শাস্তিযোগ্য অপরাধ করে শাস্তি দিবে। কিন্তু আমার বোনের সঙ্গে তো এটা বলাটা ঠিক মানায় না। তো ও কান্না করতে করতে চলে আসে, ও এলাকার কারোর সঙ্গে মিশাই বন্ধ করে দেয়। এই কথা শোনার পরে এলাকার কারোর সঙ্গে মিশাই বন্ধ করে, আর কণা পূর্ণ মাঝেরওয়ালা সম্পূর্ণ দেখলাম যে একেবারে ঐক্যজিৎ, যেখানে যায় আমাদের সম্পর্কে বলে বেড়ায়। তো এর কিছুদিন পরে, সপ্তাহখানেক পরে, কণা একটা চিঠি নিয়ে ধরা পড়ে ওর বাসায়। তো ও এটা বলে কি যে চিঠিটা আমি লিখছি তার কাছে, আসিফ ভাই লিখছে। ওর ভাইয়ের সঙ্গে দেখা হয় আমার রাস্তায় দেখা হচ্ছে, ওর ভাই আমাকে বলে যে কি ব্যাপার, তুমি কনার সঙ্গে এগুলা কি লিখছো চিঠি টিঠি? না আমি তো লিখি নাই, এটা অন্যজনের চিঠি, আপনি আমার হাতের লেখা মিলে দেখেন যেটা আমি না। তো উনি বিশ্বাসই করতে চায় না। তারপর অনেক ধরনের কথাবার্তা বলে আমাকে, আমি মাইনে নেই। যাক, এখন বলতেছে সবাই যদি বলে তাহলে তো আমি এটা করছি। আমি ওনার সঙ্গে কথা হওয়ার পর ওনারা বুঝাইতে পারি না, উনি চলে যায়। তো চলে যাওয়ার পরে আমি আবার এলাকায় টপ নিউজ হয়ে গেলাম। সেই লিন্ডা থেকে শুরু করে এই পূর্ণ, আবার মাজারুল, আবার কণা, সবাই শুধু আমার উপরে চাপাই দিচ্ছে দোষ। আপনার ফ্যামিলি থেকে কি যখন এই ধরনের ঘটনাগুলো চাপিয়ে দিচ্ছে একের পর এক, আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা কিংবা আপনার সৎমা কোনো ধরনের কোনো উদ্যোগ কি নিয়েছে আপনার পক্ষে কথা বলার, কিংবা আপনাকে কোনো ধরনের উত্তম মাধ্যম দেয়া, পারিবারিকভাবে শাসন করা? না, আমার বাবা বলছে যে আমরা যখন তোমার বয়সে ছিলাম 2-4 জন মেয়ে আমাদের পিছে ঘুরছে, কিন্তু আমরা কাউকে বলিনি, পাত্তা দিইনি, এই কথা বলছে। আপনার বাবা আপনাকে এটা বলেছে? হ্যাঁ, এই কথা বলছে।
এটা শোনার পরে আপনার ফিলিংসটা কি ছিল, যে আপনি ভুল করছেন? আপনার অনুভূতিটা কি ছিল? আপনি এটাকে কিভাবে নিয়েছেন, আপনার বাবার এই কথাটাকে? এখন আমি ঠিক বুঝতে পারি না ওই কথাটা অত মূল্যায়ন দিয়ে আমি চিন্তা করি নাই। ইনফ্যাক্ট আপনি বুঝেনি না যে আসলে উনি কি বলতে যাচ্ছেন, তাই তো? আর আপনার সৎমা কি আপনাকে কোনো ধরনের কোনো... হ্যাঁ, আমার মা বলতো যে তুই এভাবে এভাবে হাঁটবি না, এইভাবে চলাফেরা করস কেন, এইভাবে কথা বলস কেন, কিন্তু আমি কেয়ারলেস ছিলাম। টু বি অনেস্ট, আপনি কেয়ারলেস ছিলেন, ওনাকে কেয়ার করতেন না। মানে এই বিষয়গুলো কেয়ার করতাম না। এই বিষয়গুলো, মেয়েদের ব্যাপারে আপনি কোনো কিছু কোনো কেয়ারই করতেন না, যা বলবে যেটা বলুক। না না, আমার বিষয় যে আমি কিভাবে হাঁটি, কিভাবে কথা বলি, এই সমস্ত বিষয়গুলো। হাঁটার বিষয় নিয়ে সে কি বলতো আপনাকে? হাঁটার বিষয় তুই এইভাবে লাফা লাফা হাঁটবি না। তো আমার একটা ফ্রেন্ড ছিল আরিফ নাম, স্কুল লাইফে। তো ও একটু শরীর ঝাঁকায় ঝাঁকায় হাঁটতো, তো ওর হাঁটা দেখে ওরে আমি অনুকরণ করতাম। একটা পর্যায়ে দেখা গেল যে আমি তো শুকনা ইন্টারমিডিয়েট লাইফে খুব শুকনা হালকা ছিলাম। তো দেখা গেল যে আমিও লাফায় লাফায় হাঁটি। আর আমার যে শারীরিক যে গড়নটা, সেটা যে একটু পরিবর্তন, মানে একটু অন্যরকম হয়ে যায়। তো ওই জিনিসটার কারণে আর কি, সেটা শারীরিক গড়ন অন্যরকম হয়ে যায় মানে কোন বয়সের কথা বলছেন আপনি? অন্যরকম হয়ে যাওয়া, ইউ আর লুকিং ভেরি গুড রাইট নাও। দেখে তো কোনো সমস্যা নেই, আমার চোখে কোনো সমস্যা পড়ছে না। হ্যাঁ, সেটাতে আমি আসতেছি। তো যখন আমার শারীরিক গড়নটা চেঞ্জ হয়ে যায়, শারীরিক গড়নের আগে আমি যে জায়গাটা ছিলাম, গল্পের ওই জায়গাটা যেতে হবে একটু। সেটা হচ্ছে যে সবাই আপনাকে দোষ দিচ্ছে, আপনার পরিবারের আশেপাশে যারা রয়েছেন লিন্ডার ব্যাপারে আপনাকে দোষ দিচ্ছে, পূর্ণর ব্যাপারে আপনাকে দোষ দিচ্ছে, কলার ব্যাপারে আপনাকে দোষ দিচ্ছে, এরকম এরকম একটি জায়গায় আপনি ছিলেন। হ্যাঁ, তারপর? তো তারপরে আমি চিন্তা করি যে আমার নামে যখন এত বদনাম, সবাই আমাকে খারাপ বলে, আমি মেয়েদেরকে ডিস্টার্ব করি, আমি আর এলাকায় থাকবো না, বাসা ছেড়ে চলে যাবো। তখন আমি বাসা ছেড়ে পালাই। কোন ক্লাসে থাকা অবস্থায়? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব আর কি। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, এই সময় আপনি বাসা ছেড়ে পালালেন? হ্যাঁ, পালাইলাম। পরীক্ষা আছে 1-1.5 মাস আছে, ফর্ম ফিল আপ করছি। পালাই যা ঢাকায় চলে আসি আবার। তো আমার ইচ্ছা ছিল যে আমি আর বাসায় যাবো না, এখানে যাই হোক, এখান থেকে ঘুরবো ফিরবো আর কোন একটা কাজ টাজ করে আপনি লাইফটা চালাবো। ঢাকায় আপনি এসে কোথায় উঠলেন? ঢাকায় আমি আসলাম কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে উঠলেন? জি। আপনার বাবা জানতো এটা? না, কাউকেই আপনি জানাননি? আপনি পুরো ফ্যামিলি থেকে আপনাকে ডিটাচ করে ফেলেছেন? হ্যাঁ, আমি পথে পথে ঘুরতেছি এখান থেকে ওখানে, সেটা এক অন্যরকম অভিজ্ঞতা। মানুষের বলেন, আপনি ধীরে ধীরে বলেন, আমরা শুনি। মানুষের যদি ঘর বাড়ি না থাকে, তাহলে মানুষের লাইফটা কি হয়, সেই লাইফটা আমি এক্সপিরিয়েন্স করছি আর কি। তখন তৃতীয় দিনের দিন আমি করলাম কি, বাংলা মোটর পার্কে গেলাম। তো তখন বাংলা মোটর পার্কের পোলাপান খেলাধুলা করতো, এখন হয়তো করে না, একটু সিকিউর হয়ে গেছে। তো সেখানে আমার স্কুল লাইফে কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তো ওই একটা ছেলের মোবাইল থেকে আমি আব্বার মোবাইলে একটা মিস কল দিই। তো মিস কল দেওয়ার পরে আব্বার সাথে সাথে ব্যাক করে। ব্যাক করার পরে তখন ওই ছেলেটার কাছে থাকে মোবাইল। তো ও বলে যে আমি তো মিস কল দিইনি, হাসিব দিছে। বলে যে হ্যাঁ, হাসিব তো বাসা থেকে পালা আসে। তো ওরা বলে যে বাসা থেকে পালা আসছে, ওরা আমাকে আটকা রাখে। বাবা আসে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে বাবা কোথা থেকে চলে আসে আমাকে নিয়ে যায়। ওরা আমার আটকা রেখে বাবা হাতে তুলে দেয়। তো এই ছিল মানে পালায় যায় কিভাবে আমি বাসায় গেলাম। আচ্ছা। একটা পর্যায়ে দেখা যায় যে পরীক্ষা চলে আসছে, ধুমধাম পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আমি তো স্টুডেন্ট কখনোই ভালো ছিলাম না, একটু দুষ্ট প্রকৃতির ছিলাম। তো আবারও ফেল করলাম। ইন্টারভিউতে আপনি আবারও ফেল করলেন। ফেল করার পরে আপনার বাসাতে রিয়াকশন কেমন হতো? বাসাতে রিয়েকশন আসলে আমি দেখতেছি যে আমার চলাফেরা, আমার কাজকর্ম সবার সাথে যাচ্ছে না। আমি শারীরিক এবং মানসিক ভাবে প্রবলেম ফিল করতেছি। এই প্রবলেমটাকে আপনি নিজে থেকেই ফিল করলেন, নাকি আপনার চারপাশে মানুষজন আপনাকে বলতো যে তুই এরকম করিস কেন? হ্যাঁ, এটা তো অনেকে বলতো, দেখা যায়। কারা বলতো? ওই যে আমার আম্মার কথা বললাম। আপনার মা আপনাকে সবসময় আপনার সবকিছুর মধ্যে খুঁত ধরতেছে? হ্যাঁ, খুঁত ধরতেছে। বাসার বাহিরে যে ফ্রেন্ড সার্কেল, তো ওদের সঙ্গে আমি আড্ডা দিতাম ঠিকই, কিন্তু ওরা আমার সঙ্গে একটা গ্যাপ বজায় রেখে আড্ডা দিত। কেন? কারণ আপনার একটা বৈষম্য করতো। আপনার একটা ব্র্যান্ড হয়ে গেছে যে আপনি ওপেন সিক্রেট। হ্যাঁ, সেটাই, মানে আপনার একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে যে আপনি ভালো না, আপনি খারাপ ছেলে, আপনি মেয়েদের পেছনে ঘোরেন, এরকম একটা ব্র্যান্ড তোমার কাছে হয়ে গেছে। এবং তারা মানে আমার চলাফেরা স্মার্ট না, অন্যদের মতো না। এবং তাদের ফ্যামিলি থেকে হয়তো তাদেরকে বলা হয়েছে ছেলের সাথে মিশবা না ঠিক মতো, সাইড করে দেয়, এবং তারা আপনাকে আলাদা করে রাখতো, তাই তো? একটা গ্যাপ। তারপর আপনি ফ্রেন্ডের কাছে গিয়ে একটা গ্যাপ পেলেন, আপনার ফ্যামিলির কাছে অ্যাপ্রিসিয়েশনের কোনো জায়গা নেই, আপনার সবসময় খুদ ধরতেছে, আর ফিলিংস এর জায়গাটা তো আপনি কাউকে পাচ্ছেন না, এরকম একটা জায়গায় আপনি বর্তমানে আছেন। আমি সবাইকে একটু নোট করছি, প্লিজ নোট অন দ্যাট পয়েন্ট। আমরা হাসিবের জীবনের গল্প আজকে এখানে নিচ্ছি। হাসিব এমন একটি পরিবারে বড় হয়েছে, তার বয়ঃসন্ধি কালটাতে সে ফ্যামিলি সাপোর্ট তো দূরের কথা, বন্ধু সাপোর্টটাও পায়নি। যখন তার জীবনে যে জিনিসটা আসা প্রয়োজন ছিল, শারীরিক ব্যাপারটা যখন ঘটে যাচ্ছে, বড় হচ্ছেও,
সেই সময়টাতে না এসে তো অনেক অনেক আগে ক্লাস 3 বা 4 পড়ার সময়টাতে কোনো একটা বন্ধুর প্ররোচনায় সে সেই জায়গাটাতে গিয়েছে এবং সেটা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, কোনো ধরনের কোনো ধারণা নেই। সেটাতে সে হ্যাবিচুয়েট হওয়ার চেষ্টা করেছে। লম্বা একটা সময় নিয়ে সে সেই বিষয়টা সম্পর্কে তার নিজের ধারণাটা হচ্ছে সে পাপ করছে রীতিমতো। সে যে কাজটা করছে সেটা অন্যায় করছে, সে জিনিসটা করা ঠিক না এবং এটা করলে শরীরের অনেক বড় ক্ষতি হয় এবং সেই জিনিসটা সে জীবনেও কারোর সাথে করতে চায় না, কোনো মেয়ের সাথে করতে চায় না, কারণ সে যেটা করছে সেটা অপরাধ, নিজের সাথে নিজে অপরাধ করছে। এরকম একটি কনসেপ্ট নিয়ে সে লম্বা সময় ধরে উইদাউট এনি মেন্টাল সাপোর্ট, উইদাউট এনি অ্যাপ্রিসিয়েশন সে একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে বড় হচ্ছে। এই ছেলেটা বয়স 25 বছর এবং সে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা গল্পের শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। ওকে হাসিব, তারপরে আপনি বলেন যে আপনার সঙ্গে যে একটা ডিস্টেন্স তৈরি করে রাখতো। হ্যাঁ। তো তারপর আমি আস্তে আস্তে অত্যন্ত একা বোধ করতে লাগলাম। তো আমার এন্টারটেনমেন্ট বলতে কিছুই নাই তখন ওই মুহূর্তে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যৌনকর্মীদের সঙ্গে, প্রস্টিটিউটদের সাথে আর কি সেক্স করবো। তো এই চিন্তাটা আপনার কেন মাথায় আসলো? এখন কারণ আমার এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই। কারণ আমি চাচ্ছি কাউকে ভালোবাসবো বা কেউ আমার পাশে থাকবে, গার্লফ্রেন্ড হবে বা বয়ফ্রেন্ড হবে, অনেক বন্ধু বান্ধব হবে, যে একটা সেলিব্রেশন নিয়ে মানুষ থাকে না, ওই ধরনের লাইফটা আমার কখনোই ছিল না। তো ক্লাসে দেখা যেত যে আমি কখনো তেমন একটা কথা বলতাম না। একটা ছোট্ট আমি এক্সাম্পল দিতে পারি এক্ষেত্রে। আমি তো সবসময় এক কর্নারে বসে থাকতাম, ডিপ্রেস হয়ে বসে থাকতাম। আমি যাইতাম মানুষের সঙ্গে, মাঝে মাঝে হঠাৎ দু একটা কথা বলতাম। আনোয়ার নামে একটা ছেলে ছিল, তো ওরে আমি হঠাৎ করে বলছি যে কি রে দোস্ত ভালো আছিস? আঙ্গুল ঘুরায় ঘুরায় বলতেছে যে তুই কখনো আমার সঙ্গে কথা বলবি না, যদি বলিস তাহলে থাপড়া চাপা দাঁত ফালা দিব। এইটা বলার পরে ক্লাসের সবাই ওর দিকে তাকায় আছে। আমি তো একা থাকি, আমার তো কোনো দলবল নাই, আমি সবসময় একা। এটার পরে আমি খুব চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, ও বলছে আমি কাছে গেছি। সবাই দেখা যেত যে কমন রুমে খেলাধুলা করছে, কেউ আড্ডা দিচ্ছে, কিন্তু আমি ওদের সঙ্গে অতটা অ্যাড করতে পারতাম না। তো এরকম একটা পর্যায়ে ছিল আমার। তো তখন এলাকায় একটা ছেলে ছিল, তো ওই ছেলেটার সঙ্গে আমি বললাম যে আমি তো এটা চাই, মানে এটা কিভাবে কিভাবে করা যায়। তো সে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই দিনই প্রথম 2005-এ ওই দিনের প্রথম, ওই দিন থেকে আমার শুরু হয় প্রস্টিটিউটদের সঙ্গে সেক্স করা। যেহেতু আপনি একটা প্ল্যান করেই ফেললেন যে আপনার এন্টারটেনমেন্টের জন্য আপনি প্রসদের সাথে মিশবেন, বা আপনি যেটা বলছেন যে এরকম একটা সম্পর্কে আপনি যাবেন, তো আপনি তো প্রথম দিন যেটা গেলেন সেই সময়টা আপনার ফিলিংস এন্ড এক্সপেরিয়েন্স কিরকম মনে হচ্ছিল, কিভাবে আপনি মিশলেন, এটা একটু আমাকে বলেন। না, ওদের সঙ্গে আমার তেমন কোনো আবেগ কাজ করে নাই। আপনি যেখানে যাচ্ছেন, আপনার বয়স তখন ইন্টারমিডিয়েট, আপনি সেকেন্ড ইয়ার পড়েন, তাই? আপনি দেখতে একদম কিশোর বয়স। তো ওখানে গিয়ে আপনি যার সাথে মিশলেন, যাদের সাথে মিশলেন, তাদের বয়স বা তাদের অ্যাটিটিউড এগুলো তো আমার জানা দরকার। তাদের অ্যাটিটিউড তেমন কিছু না। গেলে বলবি যে তুমি টাকা দাও, তোমার কাজ তুমি করো, করে চলে যাও, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ এরকম একটা ব্যাপার, এছাড়া আর অন্য কোনো কিছু না। ওকে, ফার্স্ট ডেতে আপনি এরকম একটা এক্সপেরিয়েন্স পেলেন। হোয়াট ওয়াজ ইউর ফিলিংস? এটা করার পরে আপনার ফিলিংসটা কি ছিল? ফিলিংস ছিল শারীরিক ভাবে দেখা যায় যে ভালো লাগতো, কিন্তু মনের দিক থেকে ভালো লাগতো না। মনের দিক থেকে কি ফিল হতো? মনের দিক থেকে লাগতো যে ঘৃণা লাগতো। কিরকম? এ তো বাজে নোংরা পরিবেশের মানুষ, এরকম মনে হতো আর কি। আপনার নিজেকে মনে হতো নাকি ওদেরকে মনে হতো? ওদেরকে মনে হতো। কেন মনে হতো? কারণ ওরা তো প্রস্টিটিউট। আপনি এটা ফিল করতেন ওরা প্রস্টিটিউট, ওরা হচ্ছে বাজে এবং নোংরা পরিবেশের মানুষ। আপনি এটাই শিখেছেন আপনার চারপাশের পরিবেশ থেকে, টু বি অনেস্ট? না, এটা আমি শিখেছি বলবো না, আমি বলি ওরাও মানুষ, ওদের মধ্যেও ভালো অনেককে আমি পাইছি। সেটা আপনার প্রসঙ্গে আমরা আসবো। আমরা ফার্স্টের জায়গায় আছি, ফার্স্টের জায়গাটাতে আমরা থাকি। আমরা কিন্তু কাউকে কোনো দোষারোপ করছি না, আমরা রিয়েল সিনারিওটা তুলে ধরার চেষ্টা করছি। আপনি যে ফিলটা পেয়েছেন সেটাই। আপনি যদি দোষ করে থাকেন দোষ, আপনি যদি ভালো করে থাকেন ভালো। আপনার জায়গা থেকে আপনার প্রমাণ করার কোনো দরকার নেই যে আপনি অতিমাত্রায় ভালো মানুষ কিংবা অতিমাত্রায় খারাপ মানুষ। আপনি যে ফিলটা পেয়েছেন সেটাই। আমি বলতে চাচ্ছি যে আপনি ওটা করার পরে আপনার ভিতরে যেহেতু প্রথম জিনিস আপনি বললেন না যে প্রথম হাত ধরার ব্যাপারটা অসাম ছিল। প্রথম আপনি একটা ফিজিক্যাল রিলেশন করলেন এবং সেটা সাধারণ কোনো রিলেশন ছিল না। আপনি গেলেন এন্টারটেইনিং এর জন্য আপনি ওদের কাছে, এবং ওদের সম্পর্কে আপনার ধারণা ছিল যে ওরা তো বাজে মানুষ, নোংরা মানুষ, এবং সেই জায়গাটা থেকে আপনার একটা খারাপ বোধ আপনার মধ্যে কাজ করতো, তাই তো হাসিব? হ্যাঁ, তারপর তো খারাপ বোধ কাজ করতো। আমি তারপরে আবার এটাও চিন্তা করতাম যে ওরাও তো আমাদের সমাজের মানুষ, তো ওদের মধ্যে থেকেও আমি অনেক ভালো মানুষ পাইছি যে যারা পরিস্থিতির চাপে পড়ে এই লাইফটাতে জড়ায় যায়। সেটা আমরা ক্রোনোলজিক্যালি গল্প বলতে বলতে যাচ্ছি, কিন্তু আমাকে একটু বলেন তো, প্রথম ইন্টারমিডিয়েটে এই বয়স সাধারণত কোনো ছেলেই এতটা সাহস করে না। আপনি এই কাজটা করলেন আপনার পরিস্থিতির চাপে পড়ে, ওটা করে আসার পর আপনার ভয় লাগেনি? না, প্রথমে তো যাওয়ার সময় তো আমি প্রচন্ড ভয় পাইতেছি।
আচ্ছা। আমি চিন্তা করতেছি যে যাবো, যাইলে আবার পরে তো ওইখানে তো সব খারাপ লোকেরা যাতায়াত করে, যেমন অনেকে মদ টদ খায়, গাঁজা খায়, হ্যাঁ ওরা যাতায়াত করে, সন্ত্রাসী টাইপের লোকজন। তো ওইখানে যাবো, ওইখানে গেলে আবার আমার মাইকটা দেয় কিনা এরকম ধরনের একটা ফিলিংস কাজ করতো। তো আর আমার সাথে যে ছেলেটা ছিল ওর নাম হলো আবদার। তো ওই আবদার ভাই আমাকে বললো যে আরে কিছু হবে না, চলো তো। উনি আমাকে খুব ফ্রি করে দিল। তো ওনার পায়ে আমি একটু সাহস পাইলাম, তো ওনার মাধ্যমে আর কি আমি গেছি। ঢুকলাম এই পথে, তারপর পরিচয় করায় দিল অনেকের সাথে, ওই ভিতরে যে লোকজন থাকে। তো ঢোকার পর দেখলাম সিঁড়ি দিয়ে উপরে যাইতে হবে। তো সিঁড়ি দিয়ে উপরে গেলাম, ওটা আপনার 4 তলায় একটা বোর্ডিং হোটেল যেটাকে বলে। ও একটা লোকের সঙ্গে আলাপ করলো, ম্যানেজার নাকি কাউন্টারে বসে থাকে, আলাপ করলো যে পার্টি নিয়ে আসছি, এখন ও যাবে আপনাদের এখানে। বলে যে আচ্ছা ঠিক আছে যাক। তো সিঁড়ি দিয়ে হোটেলের প্রায় 3 তলায় উঠলাম আমরা 4 তলা ভবনের। দেখলাম ওইখানে একটা হল রুমে অনেক প্রস্টিটিউট বসে আছে, এই টিভি টিভি দেখতেছে। তো আমাকে বললো যে তুমি তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ডাক দাও, দেখা দাও আমাদের। তখন আমি দেখা দিই, আর ওদের যে চেহারা, ক্যারেক্টার, ওদের যে এক্সপ্রেশন অন্যান্য সাধারণ ভালো মেয়েদের মতো না। ওদেরকে দেখলেই বোঝা যায় যে সে ইজ প্রস্টিটিউট আর কি। তারপরে আমার দিক থেকে ব্যক্তিগত ভাবে তেমন কোনো ফিলিংস, ভালো ফিলিংস পাইনি মনের দিক থেকে, কিন্তু শারীরিক ভাবে দেখা গেল যে আমার ভাল লাগলো। আপনি যে মেয়েটার সাথে মিশলেন, সে মেয়েটার সাথে আপনি কথোপকথন হয়েছিল কোনো ধরনের? হ্যাঁ, অনেকের সঙ্গেই তো আমি এটা করছি। যেমন আমি ফার্স্টে জানতে চাচ্ছি, যেহেতু আপনার লাইফের একটা প্রথম এক্সপিরিয়েন্স, সেজন্য আমি বলতে চাচ্ছি আপনার লাইফের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনার সাথে এসে সে কি অ্যাটিটিউড করেছিল, বা আপনি তার সাথে কি অ্যাটিটিউড করলেন? কোনো কথোপকথন হয়েছিল তার মধ্যে? না, তেমন কোনো কথা নেই। আসলো, আইসা আমার সঙ্গে একটা রুমে ঢুকলো হোটেলের। তো তারপর আমরা কাপড় চোপড় যা আছে সব খুললাম, খোলার পর আমরা নর্মালি সেক্স করলাম। কোনো ধরনের কোনো কথোপকথন হয়নি? তেমন কিছু না, আমি নাম জিজ্ঞেস করছি। হ্যাঁ, নাম একটা বলে দিছে। দেশের বাড়ি কোথায়, অমুক জায়গায়। শেষ শেষ। দ্যাটস গুড। ওকে, তারপর? তো তারপর এভাবে আমার চলতে থাকে। তো আস্তে আস্তে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই। ইন্টারমিডিয়েট পরীক্ষা আবার দ্বিতীয়বার দিতেছি। সেকেন্ড টাইম দিচ্ছেন? ওকে, সেকেন্ড টাইম দিতেছি, পাস করলাম। তো পড়াশোনার প্রতি আমি যেহেতু অমনোযোগী, সেই সুবাদে আমি আড্ডাই বেশি মারতাম। তো ওই যে এলাকার কিছু ফ্রেন্ড ছিল, ওদের সঙ্গে আড্ডা দিতাম। আর ক্লাসে, স্কুল কলেজে ওই সমস্ত জায়গায় আমি খুব একটা মানে চলাফেরা আমার হয় নাই। দেখা গেছে এটা একটা কেমন যেন আমি হয়ে গেছিলাম, একটা ডিপ্রেস থাকতাম, হেজিটেটেড ফিল করতেন। হ্যাঁ, ডিপ্রেশনে ভুগতাম। এটা আমার বাসায় লক্ষ্য করে নাই, বাসায় ঠিক বুঝতে পারে নাই যে আসলে ওর সমস্যাটা কি। কিন্তু যারা বুঝতো তারা তো আমার আপনজন না, তারা তো চায় না যে আমি ভালো হয়ে যাই। কিরকম? যেমন এলাকার ফ্রেন্ডরা বুঝতে পারতো যে ওর ভিতরে কোনো সমস্যা কাজ করে, তারা যদি এটা মঙ্গল চাইতো তাহলে হয়তো তাদের মাধ্যমে আমার ফ্যামিলি বুঝতে পারতো যে ওর সমস্যাগুলো কি। এখন আমি আপনার সামনে বসে আছি, আপনি আমার সঙ্গে কথা বলতেছেন, আপনি কিন্তু বুঝতেছেন যে আমার এক্সপ্রেশনটা কি, আমার মধ্যে কি কি সমস্যা কাজ করতেছে, বুঝতেছেন? তো এরকম মানুষ আমি পাই নাই আমার লাইফে যে আমার সমস্যাটা বুঝতেছে এবং সেটা ডক্টরকে বা আমার ফ্যামিলিকে বুঝাইতে পারবে। আপনি নিজে তো বুঝতেন আপনার সমস্যা? না, আমি নিজে বুঝতাম কিন্তু বর্ণনা করতে পারতাম না। তো আমি তো এই যে এখানে আসার আগে আপনার যে শাকিল সাহেব, তো উনি বলতেছে যে আপনার যে প্রবলেম আমি বুঝতেছি না, কারণ আমিও বুঝাইতে পারি না কাউকে যে আসলে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কি। আমার সাথে যারা চলাফেরা করে সেম এজের বা যারা একটু জ্ঞান সম্পন্ন, ওরা বুঝতে পারে, কিন্তু বুঝতে পারলে কি তারা তো আমার আপনজন না যে হেল্প করবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম, আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি বাবাকে বললাম যে এখন আমি মাইমনসিং এ থাকবো না, মাইমনসিং ভালো লাগে না, আমি এলাকায় তো আমি 2 দিন পরে টপ নিউজ হয়ে গেছি। তখন ঢাকায় চলে আসলাম, অনার্সে ভর্তি হলাম। আমি আসলাম গাজীপুর থেকে। আমার এই যে সময়টা, এই সময়টাতে আমার অনবরত প্রস্টিটিউটদের সঙ্গে একটা বাজে লাইফ আমি লিড করতেছি। মানে আপনি তাদের কাছে অনবরত, আপনি কন্টিনিউয়াসলি আপনি যাচ্ছেন? হ্যাঁ, আমি যেহেতু পড়াশোনা করতাম, আমি তো বাসা থেকে টাকা পেতাম, তো সেই সমস্ত টাকা আমি বাজি ইউজ করতাম। মানে আপনি ওই এন্টারটেনমেন্টের ওই জায়গাটাতে আপনি বারবার ইউজ করতেন? এমন দেখা গেছে যে কলেজের জন্য আমাকে বেতন দিছে, বেতনের পুরো টাকা আমি খাওয়া ফেলেছি। খাওয়া ফেলেছি ইন দ্য সেন্স আপনি ওদের কাছে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ। কি পরিমাণ টাকা ব্যয় হতো আপনার? এটা ঠিক হিসাব করে বলা যায় না, 2000, 3000, 1000 এরকম। কারোর সাথে ফিজিক্যাল রিলেশনের জন্য 2000, 3000 টাকা? হ্যাঁ, এরকম। ওকে। তো তারপর এভাবে চলতেছে। তো অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম হাবিবুল্লাহ ভাই ইউনিভার্সিটি কলেজে। আমি এখানে একটু আরেকটু জানতে চাইবো আপনার কাছে, এই গল্পের স্বার্থেই আমরা এটা জানছি, আপনি যে এই কাজটা তাদের সাথে করছেন,
আপনার কি বিশেষ কোনো চয়েস ছিল যে এই রকম মেয়ে, কিংবা আপনার চেয়ে বয়সে বড় কিংবা আপনার চেয়ে বয়সে ছোট? যেহেতু আপনি বলছেন আপনার অ্যাটিটিউডের মধ্যে স্বাভাবিক কোনো আচরণ ছিল না, বা আপনি নিজেকে অস্বাভাবিক দাবি করছেন, সুতরাং এরকম কোনো স্পেশাল চয়েস কি আপনার ছিল যে এই ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে? না, স্পেশাল চয়েস ছিল না, আমার যার চেহারা ভালো লাগতো আমি তার সঙ্গেই করতাম। ওকে, আমরা এই পার্টটাতে পেলাম যেটা হুইচ ইজ ভেরি নর্মাল। আমি যেটা ধরে নিচ্ছিলাম যে এক ধরনের সম্পর্ক থাকে, শারীরিক সম্পর্ক, যেটা হুইচ ইজ নট নর্মাল, একটু ডিফারেন্ট হয়। যারা বয়প্রাপ্ত তারা নিশ্চয়ই জানবেন। ও যে অ্যাঙ্গেল থেকে ওর লাইফের স্টোরিটা ব্যাখ্যা করছে, সেই জায়গাটায় এক ধরনের সন্দেহ চলে আসতে পারে যে সে বাধ্য হলো এক ধরনের একটা সম্পর্কে যাওয়ার জন্য এন্টারটেনমেন্টের জায়গাটা থেকে এই জায়গাটাই গেল, এবং ক্লাস 3-4 থেকে সে এই জায়গাটার ক্ষেত্রে নিজেকে অপরাধ বোধ, নিজেকে এক ধরনের দোষারোপ করে আসছে। যখন তাকে বোঝানোর দরকার ছিল বয়সন্ধিকালে বাবা কিংবা মা বা পরিবারের সদস্যদের, তখন তো তাকে কেউ বোঝায়নি, বরং উল্টো যেটা হয়েছে, ওকে এলাকার টপ সম্রাট বানানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে খারাপভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো আমার একটু জানার ইচ্ছা ছিল যে আসলেই তার মধ্যে কোনো ধরনের যে সেক্সুয়াল অ্যাটিটিউড আমরা বলছি, সেখানে কোনো ধরনের ডিজাবল কোন অ্যাটিটিউড ছিল কিনা, বা একটু ভিন্ন ধরনের কোন অ্যাটিটিউড ছিল কিনা। তো সেখানে আমি যেটা দেখলাম যে হুইচ ইজ সো নর্মাল। ওকে, তারপর কি হলো? হ্যাঁ, তারপর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। প্রথম ক্লাসে গেলাম, তো আমার তো স্বভাব হলো খারাপ, মাঝে মাঝে প্রেমে পড়ে যাই। মেয়েদের প্রেমে পড়ে যান, এবং এটাকে আপনি খারাপ মনে করছেন? ওকে, না, খারাপ আমার, যেহেতু চারিত্রিক ভাবে আমি খারাপ, সবাই বলে, সুতরাং আপনি নিজেকে ওভাবেই ফিল করছেন যে হ্যাঁ আমিও খারাপ। আমি স্বীকার করি যে আমি খারাপ, কারণ আমার লাইফে অনেক খারাপ কাজ যেহেতু আমি করছি, তো সেই সুবাদে আমি বলতে পারি যে আমি খারাপ। খারাপ কাজ বলতে কি আপনি কি বোঝাচ্ছেন? কি খারাপ কাজ যেগুলো আপনি বললেন এখন পর্যন্ত? প্রস্টিটিউশন, এটা একটা খারাপ কাজ আপনি মনে করছেন? আর ঠিক মতো পড়াশোনা করি নাই, বাবা মার টাকা নষ্ট করে, এটা তো একটা অন্যায়। দুষ্টামি বেশি করতাম, খেলাধুলা বেশি করি, এটাও তো একটা অন্যায়। এইগুলোই খারাপ। ওকে, তারপর? তো প্রথম ক্লাসে ঢুকতেই একটা মেয়েকে দেখলাম, আমার খুব ভালো লাগলো। আমি ঠিক মনে হলো যে ভালো, সুন্দর। তো তারপর আমি তো অত চটপটে যেটা বলে সেটা তো আমি না, নিজেকে সবসময় পাগল ছাগলই মনে করি। তো থাকি এক কোনায় বসে থাকি। তো 1 মাসের মধ্যে দেখলাম যে ওরা সবাই একটা ফ্যামিলি হয়ে গেল, আর আমি একা একটা ফ্যামিলি। পুরো ক্লাস একদিকে, আপনি একা একা? আমি একা একদিকে। দেখা যায় টিফিন হোক, যে কোনো সময় হোক, আমি একাই থাকি, অত মানুষের সঙ্গে কথাবার্তা বা ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বেশি একটা বলি না। আর এটা অবসরে আমি দেখা গেছে যে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই বিভিন্ন কারণে, যেহেতু আমি একা থাকি। আর এই বয়সে একা থাকাটা একটু অসম্ভব ব্যাপার, সেই দিক থেকে একটা ব্যাপার থাকে। জি। আমি যখন আসলাম গাজীপুর থেকে, সেখানে আমি একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয় যে আপেল। তো আপেল আমি বলি, দোস্ত আমি তো গাজীপুর থেকে আসি, আমার সমস্যা, তোর আশেপাশে যদি কোনো মেসেজ থাকে এটা তুই একটু ঠিক করে দিস। আমি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখবো। তারপর ওর কাকার মেসে আমি শিফট হই। তো শিফট হওয়ার পরে ওর সঙ্গে চলতেছে, একদিন বিকাল বেলা দেখি যে ও বাসার সামনে দাঁড়ায় সিগারেট খাইতেছে। তখন আমি বললাম যে মামা সিগারেটটা দে। মনে হয় যে সিগারেট না, এটা দেওয়া যাবে না। আমাকে দেওয়া যাবে না মানে এটা কি? সে বলে যে এটা গাঁজা, মোহিনী বলে। গাঁজাকে মোহিনী বলে অনেকে, মোহিনী, হট্টন, টেক্কা, তাসের, তো এগুলা বলে। পরে আমি বলছি, না তুই খাইতে চাস তাহলে তুই তো আমার সবচেয়ে কাছের লোক, তুই যদি খাস তাহলে আমিও খাবো, সমস্যা কি? না আজকে তুই খাইস না, তুই পরে খাইস, এক সময় সময় পেয়ে, কারণ খায়া যদি উল্টা পাল্টা করা তাহলে সমস্যা। তো তারপরে এরপরের দিন ও আর আমি বানাইলাম বেশ কয়েকটা স্টিক, বানায় খাইলাম। তো যখন প্রথম খাওয়া, ওকে, তো প্রথম খাওয়ার পরে দেখা গেল যে নানান ধরনের চিন্তা আমার মাথায় আসতেছে। ও যখন খায়, খাওয়ার পরে ওর ভিতরে বিভিন্ন ধরনের কথা চলে আসে, গল্প কথা শেষ হবে না, সব কথা বলে দিবে। আর আমি আমার ভিতরে যত গোপন কথা আছে সব বলে দিই খাওয়ার পরে। আমি বললাম যে এলাকায় আমার এই হয়েছে সেই হয়েছে, আমি টপ নিউজ হয়েছি, এই হয়েছি সেই হয়েছি, হ্যাঁ এগুলো সব বলে দিলাম। বলে দিলে খাওয়া টাওয়া শেষ যখন, পরে আরো 2-3 ঘন্টা পরে যখন সেন্স আসছে, তখন আমার মাথায় গাছ কথা ছিল, আমি সব করে দিছি। আমার রেকর্ড তো বাজে গেছে, ও যদি এগুলা ফ্ল্যাশ করে এমনি তো আমি ভাঙাচোরা, আরো ভাঙাচোরা হয়ে যাবো, লেজে গোবরে আমার খুব অবস্থা খারাপ। তো তারপর কাকটাইতে থাকতাম একটা মেসে, তো ওইখান থেকে আমরা শিফট করলাম আবার মালিবাগে। তো মালিবাগে থেকে ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় আমার সামনে একটা মেয়ে ছিল। তো পরীক্ষা দিয়ে আমি ময়মনসিং চলে যেতাম। ময়মনসিং যাবো, কমলাপুর রেল স্টেশন দেখি যে রিমা লাউঞ্জে বসে আছে। আমি বললাম যে কি খবর, পরীক্ষা টরীক্ষা কেমন হয়েছে, এগুলো কথাবার্তা বলার পরে যে কোথায় যাবো, আমি ময়মনসিং যাবো। দেখলাম যে এই যমুনাতে যাবে, আমিও যমুনাতে যেতেছি। ওকে, আমি তো রোমাঞ্চিত অনুভব করলাম
যে জার্নিটা ট্রেন জার্নি, মজা করতে করতে কথা বলতে বলতে যাবো, সচরাচর যে আমার সুযোগ হয়ে ওঠে না, যেহেতু আমি কথাবার্তায় চটপটা না, মানুষের সামনে কথাই বলতে পারি না, আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমি ভাবলাম যে আজকে অনেক কথাবার্তা বলা যাবে, তো 4টা থেকে 4:45 পর্যন্ত কথাবার্তা বললাম। তারপর সে বললো যে যাও গিয়ে বসো, সিটটা হয়তো অন্য কেউ বসে যেতে পারে। ট্রেন ছেড়ে দিচ্ছে, আমি আমার সিটে গেছি, আইসা 10 মিনিট পরে রেখে যাবো নাই। তখন পাশের লোকটা জিজ্ঞেস করলাম এখানে একটা মেয়ে ছিল না, আমার যে ছিল তো, চলে গেছে ওইদিকে গেছে ব্যাগটা গিয়ে। তারপরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, গেছে সমস্যা নাই। তো পরের দিন পরীক্ষার হলে আসার পর যখন আমার সামনে বসে থাকা, তো আর অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে না, যেহেতু আমার আগে সিট পড়ছে, হ্যাঁ। সিট পড়ছে। ওই দিন সে পরীক্ষা দিতে আসছে 7টার সময়, 9টায় পরীক্ষা, সে 7টায় চলে আসছে। 7টায় চলে আসছে বলতেছে সবার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা, আমি বুঝি নাই। তার 2টা পরীক্ষা পরে আমি বুঝতে পারি যে সে আমার সম্পর্কে বলছে যে আমি পেইন 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 যে আমি ওর জন্য পেইন ছিলাম ওই দিন। কিরকম পেইন, মানে কেন পেইন, ভয় পেইন? এটা আমিও জানি না, সে বলছে যে আমাকে অ্যাভয়েড করছে, সে অন্যদেরকে বলছে। হাসিব, there is a very important point. একটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমরা যেটা পাচ্ছি যে সারাউন্ডিং আপনাকে অ্যাভয়েড করছে, পরিবার আপনাকে অ্যাভয়েড করছে, ওয়ান কাইন্ড অফ আপনার মাও বলছে যে আপনি এভাবে হাঁটবেন না, বা আপনার চারপাশের পরিবেশ আপনাকে বলছে যে আপনি এক ধরনের পেইন। এবং যে মেয়েটা আপনাকে বললো যে ঠিক আছে যাও গিয়ে সিটে বসো, তাকে আপনি দেখলেন 10 মিনিট পরে আলটিমেটলি সে আপনার ওই সিটটাতে নাই, এবং সে আপনার ফ্রেন্ডের কাছে এসে বলছে যে আপনি এক ধরনের পেইন। নিশ্চয়ই কিছু না কোনো কারণ, কোনো না কোনো অ্যাটিটিউড ছিল যেটা সে পছন্দ করেনি। আপনি যদি স্বীকার করতে চান তাহলে আজকে হচ্ছে আপনার হ্যালো 8920 দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আপনার দোষ আপনি স্বীকার করতে পারেন এখানে। আদৌ কি আপনার মধ্যে এরকম কোনো কিছু ছিল যেটা আসলেই পেইন ফিল করার মতো? হ্যাঁ, পেইন ফিল করার মতো আমার, যেটা আমি বলতে চাই যে আমার অ্যাটিটিউড, মুভমেন্ট সবকিছু মিলায়া, যেটা সবার মতো না, সবার থেকে একটু আলাদা এবং আপনি একটু ওই বিশ্রী টাইপের। আপনি মেয়েটার সাথে কি করলেন, মানে কি করেছিলেন ওই মুহূর্তে যে কারণে মেয়েটা আপনার কাছ থেকে সরে গেল? না, এই যে আমি দেখতে খারাপ। তো ইট শুড নট বি দ্য রিজন। আপনি দেখতে অনেক ভালো এবং আপনি ইউ আর গুড। আপনি দেখতে ছেলেদের মতো, আপনার মধ্যে কোনো সমস্যা নেই। আমি ইন ফ্রন্ট অফ মাই আইস। এবং আরেকটা জিনিস যেটা বলছি, আমরা তো ফেসবুক আপনার স্টুডিও একটা পিকচার দিব, তারা সবাই বলবে যে আপনি দেখতে অনেক ভালো। এখানে আমার কোনো সমস্যা মনে হচ্ছে না। এছাড়া আপনার অ্যাটিটিউডের মধ্যে কি কোনো কিছু ছিল? যেহেতু আপনি সেক্সে এক ধরনের মেনিয়াক হয়ে গিয়েছেন, আপনি কন্টিনিউয়াসলি প্রস্টিটিউটদের কাছে যাচ্ছেন, আপনি যেটা বললেন, আপনি আমি শব্দটার কোনো ব্যতিক্রম কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি প্রস্টিটিউটই বলছি। আপনি সেক্সে ছোটবেলা থেকেই এক ধরনের ডাইভার্জেন্ট ওয়ার্ড যেটাকে বলে, যে আপনি হ্যাঁ প্রভাবিত হয়েছেন। আপনি এক ধরনের আপনার অপরাধ বোধ ছোটবেলা থেকে বারবার কাজ করছে, এবং মেয়েদের সাথে আপনি সহজে মিশতে পারছেন না, সেটাও আমরা দেখলাম। তো ওই মেয়েটা আপনার পাশে বসার পরে আপনাকে বলছে যে আপনি এক ধরনের পেইন, আপনার সারাউন্ডিং আপনাকে বলছে এক ধরনের পেইন। আপনি কি ধরনের অ্যাটিটিউড করেছিলেন ওই মেয়েটার সাথে ওই মুহূর্তে? না, আমি তেমন কোনো ধরনের অ্যাটিটিউড আমি করিনি, খারাপ কোনো ধরনের কোনো কিছু করিনি। তো যেটা হয়েছে সেটা দেখা যেত যে সমবয়সীদের তুলনায় আমি একটু হালকা টাইপের। আমার তো মনে হইতো যে আমার বয়সে একটা মেয়ে যদি আমার পাশে থাকে, তো মনে হতো যে আমি ওর অনেক ছোট, দেখতে ছোট লাগতো, কম বয়স্ক লাগতো। এবং একটু চলাফেরা, মুভমেন্ট, এই ধরনের একটু সমস্যা আমি মনে করি। তা না হলে সবাই আমাকে অ্যাভয়েড করবে কেন? চলাফেরা, মুভমেন্টে হোয়াট কাইন্ড অফ প্রবলেম? আপনি তো আমার সঙ্গে বসে আছেন, প্রায় 1.5 ঘন্টা যাবত আপনার সঙ্গে কথা বলছি, কোনো প্রবলেম তো আমি পাচ্ছি না। আমি জানি না, হয়তো কি প্রবলেম তারা ফিল করে সেটা তারাই বলতে টু বি পারে। অনেস্ট, আপনি কি কোনো ধরনের কোনো বাজে আই সাইড দিতেন তাদের দিকে, মানে চোখ না হ্যাঁ? না না, আমার তো মাথা তো খারাপ না। আচ্ছা, তো আই সাইড যদি আপনি না দিয়ে থাকেন, যে মেয়েটা আপনাকে বললো যে আপনি গিয়ে সিটে বসেন, তাহলে সেই মেয়েটার সাথে আপনার কি ধরনের প্রবলেম হবে যে 10 মিনিট পরে আপনাকে অ্যাভয়েড করবে এবং পরবর্তীতে এসে বলবে যে ইউ আর শেয়ার করছো, মানে ক্লাসের সমস্যা নিয়ে শেয়ার শেয়ার করছে যে করছে। আপনি পেইন ওয়াই? এটা এমন হতে পারে, আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় একা থাকি, তো ক্লাসে ওর সঙ্গে কথা বলি নাই, কিংবা পথে কেন কথা বলা People will not believe that. People will not believe because এটা যেটা হচ্ছে যে আমার মনে হয় যেটা আপনার স্বীকার করাটাই। আমি এটা আসলে এখনো বুঝতে পারি না যে কেন আমাকে সবাই অ্যাভয়েড করছে। ইন্টারমিডিয়েট লাইফে এরকম হয়েছে, কেন যে অ্যাভয়েডটা করে সেটা আমি ওই মেয়েটা যখন আপনার সামনে থাকে, আপনি আমাকে কিছু জিনিস একটু ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করেন। ওই মেয়েটা যখন আপনার সামনে থাকে তখন আপনার মধ্যে কি সেক্সুয়াল যে প্রবৃত্তিগুলো সেগুলো জেগে ওঠে? না ওঠে না? না না, নর্মাল, একদম নর্মাল। একদম নর্মাল। ওই মেয়েটা যখন আপনার সামনে থাকে তখন আপনার কি ফিলটা হয়? নর্মালি আপনার কি ফিলটা হয়? নর্মাল মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেছি সেই ধরনের ফিলিং হয়। তো নর্মাল মানুষের সাথে যদি আপনার নর্মাল ফিলিংটাই হয় তাহলে সে আপনাকে কেন অ্যাভয়েড করবে? এবং আপনি একই সাথে বলছেন যে এইটাও আপনার ফিল হচ্ছে যে আমি বোধহয় নর্মাল না, বা আমি বোধহয় হাঁটা চলার মধ্যে এক ধরনের প্রবলেম আছে। না, এই প্রবলেম তো সবাই তো বলে আমাকে, তো এই এলাকাতে সবাই বলে যে বেকা বেঁকে বেঁকে হাঁটে। তো অন্যদের মতো সবার মতো হাঁটে না, বেকা। আমাকে টিকিয়ে দেয় ওই যে বেকা যেতেছে, আমি শুনেও না শোনার ভান করে চলে যাই। ওকে। আর ওই মেয়েটা আপনাকে অ্যাভয়েড করলো,
ওকে সি লেটস আমার মনে হয় সামনের দিকে যাই আমরা স্টোরি। আমরা শুধু একটা জিনিস বারবারই বলি হ্যালো 8920 তে এখনো বলছি যে আমরা চেষ্টা করি দেখি কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা। এমন তো হতে পারে যে ও নিজেও আসলে বুঝতে পারছে না যে প্রবলেমটা কোথায়। কিছু কিছু ব্যাপার থাকে আসলে। চলুন আমরা গল্পের সামনের দিকে যাই, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হোক, তারপরে আপনি কি হলো আপনাকে না তারপর ওই যে আসে ও তারপর পরীক্ষা দিচ্ছে, ও এমন আচরণ করলো যেটা আসলে আমি বললে হয়তো ওর ডিসক্রেডিট বলা হবে। আপনি বলুন, আপনি ফ্র্যাঙ্কলি বলুন যা হয়েছে আপনার সঙ্গে তাই। ও ঘড়িটা রাখছে বাম পাশে। না আমি বললাম যে আমি ঘড়ি নিয়ে আসি নাই, তুমি ঘড়িটা ডান পাশে রাখো। ডান পাশে 2 মিনিট রেখে আবার সরে হয়েছে, তার উপর দিয়ে তো দেখা যায় না, কারণ ঘড়িটা আমাকে সে দেখতেই দিবে না। হ্যাঁ, আর বারবার তো স্যারের কাছে জিজ্ঞেস করাটা, এটা আমি তো স্যারের সঙ্গে কথাই বলি না। স্যারদের সাথে কথা বলতেন না কেন? কথা বলতাম না, কথা বলতে পারতাম না। আপনার ভয় লাগতো বা মনে হতো যে আমি যদি কথা বলি সবাই কি মনে করবে এরকম কিছু? আমি যতদূর পড়াশোনা করছি স্কুল লাইফের পরে স্যারদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। স্কুল লাইফের পরে আপনি স্যারদের সাথে কোনো কথাই বলেননি কখনো? কথাই বলিনি। কেন? কথা বলতে পারতাম না আমি। This track was downloaded from FusionBD.com. ওকে, তারপর? এটা আসলে একটা আশ্চর্য রকমই ঘটনা। না, ইটস নট। আমার কাছে মনে হয় না আশ্চর্য রকমের, কারণ আজকে একজন সাইকোলজিস্ট আমাদের সঙ্গে আছেন যিনি গল্পটা পুরোটা শুনছেন এবং শোনার পরে তিনি তার ওপিনিয়ন জানাবেন। আমি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি। আমরা বিশ্বাস করি আমাদের সমাজে এরকম অসংখ্য ছেলে মেয়ে অনাদরে, অবহেলায় এবং অ্যাডোলেন্স যে পিরিয়ডটা থাকে, যে বয়সন্ধিকাল, সেখানে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে বড় হচ্ছে এবং এটার ফসল যে আসলে লেটলি এবং এটার ফসল যে আসলে কতটা ভয়াবহ হতে পারে বা কোন দিকে যায় ব্যাপারটা আসলে, সেটা আমরা গল্পের শেষ পর্যন্ত শুনলে আসলে বুঝতে পারবো। হাসিব রয়েছে আমাদের সঙ্গে এবং হাসিবকে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং হাসিবের একটা ছবি স্টুডিও পিকচার হিসেবে ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে হাসিবকে দেখতে পারেন, কোনো কমেন্টস করতে পারেন, প্রশ্ন চাইলে প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ হাসিব, তারপর ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হইলো। তো এর মাঝখানে দেখা যায় যে আমি আড্ডা যাওয়া মাত্র ম্যাচের ভিতরে এই কার্ড খেলতাম, আড্ডা দিতাম এইগুলি। একদিন দেখি যে আপেল ডেক্সপ্রোটিন খাবে আর কি, সবকিছু রেডি করেছে। ডেক্সপ্রোটিনটা যেভাবে বানায় ওই যে বিভিন্ন সিডিল, ক্লোনাজিপাম, তারপরে ফ্লুওক্সেটিন, বিভিন্ন ধরনের ট্যাবলেট গুঁড়া করে এর সাথে বিয়ার দিয়া তারপরে ডেক্সপ্রোটিন সিরাপের মধ্যে দেয়, দিয়া তারপর এটা খায়। তো তারপর ও বলল যে এটা আমি খাবো, তুই খাইলে খাইতে পারো, তোর ইচ্ছা। তখন আমি বললাম যে না খাই, সমস্যা কি। আর হে বললো যে এটা যাদের সাথে খাইলে অনেক মজা পাওয়া যায়। তখন আমি খাইছি, খায়া তারপর কই থেকে কি হয়েছে, রাত্রে সন্ধ্যার পরে খাইছি। তো কিভাবে পরের দিন সন্ধ্যায় আমার সেন্স ফিরছে, সন্ধ্যার পরে। তো ওই দিন আমি কলেজেও গেছি, আসছি, কিন্তু কিভাবে কলেজে গেছি আসছি আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত জানি না। ওরা বলছে যে আমি কলেজে গেছি, ক্লাস করছি, হ্যাঁ চলে আসছি, ওদের কাছে আমি শুনছি, কিন্তু আজ পর্যন্ত যাই না। এটা একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে আমার। ওকে, তারপর? তো তারপর আমি একটা পর্যায়ে চিন্তা করে দেখলাম যে না, মেয়েদের সাথে আমার যাচ্ছে না। মেয়েদের সাথে যাচ্ছে না মানে কি আপনি বলছেন? যাচ্ছে না মানে ওই যে সবার দিক থেকে একটা অ্যাভয়েড ফিল করি। সব মেয়েরা অ্যাভয়েড করছে আপনাকে? আর অনেকটা ছেলেরাও অনেকটা অ্যাভয়েড করতেছে। তো ফার্স্ট ইয়ারের রেজাল্টের পরে দেখা গেল যে কিছু ফার্স্ট ক্লাস আসলো আর সবাই সেকেন্ড ক্লাস পাইলো। তো সেকেন্ড ক্লাসে আসে অনার্সে বেশিরভাগ স্টুডেন্টদের। তো সেকেন্ড ইয়ার পার করার পরে দেখা যায় যে আমি একটু আলোচিত হয়ে গেলাম। যে আগে যেভাবে বসে থাকি না কেন, পড়াশোনা করে এরকম একটা গুডউইল তৈরি হলো আমার। তো তারপরে আমি চিন্তা করে দেখলাম যে আমার তো একটা লাইফ, আমি সবার মতো করে চলতেছি না কেন। আমি নিজের মধ্যে একটা প্রশ্ন জানবো, সবার মতো তো চলা উচিত, কারণ যেহেতু মানুষ আমরা একসাথেই থাকি। কিন্তু মেয়েদের সাথে আমার যাচ্ছে না, ছেলেদের সাথেও আমার অনেক ছেলেদের সাথেও যাচ্ছে না, কথাবার্তা ইজি হইতে পারছি না। বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক প্রবলেম ফিল করছি। শারীরিক প্রবলেম বলতে আপনি হাঁটাটাই বলতেছেন? আর হাঁটাটা না, বাইরের থেকে তো এই যে হাঁটাটাই। আর ভেতর থেকে? আর ভেতর থেকে তো আপনার যে প্রবলেমটা সেটা আমি আসতেছি। ওকে, হ্যাঁ। তো আমি গেলাম একটা চর্মযৌন ডাক্তারের কাছে গেলাম। উনি হচ্ছে ডাক্তার নজরুল ইসলাম। ওনাকে বললাম যে আমি তো ছোটবেলা থেকে এই এবং আমি তো যৌনকর্মীদের সাথে জড়ায় গেছি। উনি পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন টেস্ট, টিএস, ইউরিন সবকিছু টেস্ট করলেন। তো করার পরে বললেন যে আপনার তো কোনো সমস্যাই নেই। আপনার কোনো সমস্যা নেই, আপনি কেন নিচ্ছেন? তবে আপনি নিজেকে ভাবেন যে আপনি রুগী, সেই জন্য আপনি রুগী, আপনার সমস্যাটা মানসিক মনে। তো বলতে যে হালকা ওষুধ দিয়ে দিতেছি, আপনি সেরে যাবেন। তো ওষুধ দিল, আমি 1 মাসের মধ্যে পুরা সুস্থ। আমার আর কোনো সমস্যাই হতেছে না, চলাফেরাও কোনো সমস্যা না, কথা বলতেও সমস্যা না। তো তখন আমি তো ফর্মে আসলাম একটা।
ওকে। তো তখন আমার মধ্যে চিন্তা কাজ করলো যে ওই মেয়েটাকে আমার মনে হলো যে ক্লাসে ওর প্রতি আমার আমার একটা অ্যাফেকশন কাজ করতে থাকে। ওকে। তো আমি মেয়েটার নামটা কি ছিল? নামটা কি বলাটা ঠিক হবে? যেহেতু আপনি ওই মেয়ে বলেছেন, জি ওই মেয়েটাকে কি আপনি এর আগে গল্পের আগে রেফার করেছেন, বলেছেন? হ্যাঁ, আমি তো বললাম যে ক্লাসে ঢুকতেই একটা মেয়েকে আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সুইটি। সেই মেয়েটা। হ্যাঁ, সেই সুইটি। মেয়েটা, ওকে, হ্যাঁ। সুইটিকে আপনার ভালো লাগলো, তারপর? হ্যাঁ, তো সুইটিকে প্রথম ক্লাসে দেখে আমার ভালো লাগছিল। আমি যেহেতু তখন সুস্থ হয়ে গেছি, তো তখন আমার সবকিছু যেহেতু নর্মাল, হুম হুম তো আমি যা খুশি তাই করতে পারবো। হুম যা খুশি মানে এই বয়সে ছেলেমেয়েরা যা করে, হুম হুম তো প্রেম করাটাও অস্বাভাবিক কোনো ব্যাপার না আমার কাছে যেটা মনে হয়। তো তারপরে আমি আপেল তো মহা আনন্দে ফোন দিলাম, দোস্ত আমার তো কিছু সমস্যা ছিল, হুম হুম আমি তো সুস্থ হয়ে গেছি, এখন তো আমি করবে মামা চল এখন যা খুশি তাই করবো। মহা আনন্দ। তখন ওনাকে বললাম যে হচ্ছে জমজ বোন আছে না, হুম ওরা জমজ ছিল, তো জমজের যে ছোট বোন ওদের আমার খুব ভালো লাগে। হুম এটা আপেলকে বললাম, তো তুই কি ওর নাম্বারটা জোগাড় করে দিতে পারবি? হুম ওরা বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি, চেষ্টা করে দেখি। এর 3-4 দিন পরে সুইটির একটা ফোন আসে আমার কাছে। হুম হুম সে বলতেছে যে আহা বাবু ছোট কত কত কত, আমি উল্টা পাল্টা কি যেন একটু বলে হুম যে তুমি জানো না কিছুই, বুঝো না, এরকম একটা কথা বলে। হুম বললে আর লাইনটা কেটে দেয়। কারণ আমি তো ওর কণ্ঠ চিনি। হুম আমি তো পুরো রোমাঞ্চিত হয়ে যাই, কি ব্যাপার সুইটি ফোন করছে, এর চেয়ে বড় ব্যাপার তো আমার কাছে হয় না। তারপর ওর সুইটি বাবু কুটু কুটু সব কিছু বলছে। লা লা, দ্য সিচুয়েশন ইজ ভেরি ভেরি ওকে। তারপর? তো তারপরে আমি আপেলকে জিজ্ঞেস করি, আপেল প্রশ্নটা এড়ায় যায় যে তুই কি কিছু বলছিস বা নাম্বার দিছিস। এড়ায় যাওয়ার পরে সে আমার কিছু বলে না। হুম তো আমি সকাল বিকাল প্রায় 10-15 দিন এভাবে যায়। তখন এলাকায় চলতেছি, এলাকার বাইরেও চলতেছি, সব জায়গায় আমি সম্পূর্ণ সুস্থ। এখন আমাকে যেরকম দেখতেছেন হুম যে আনইজি ফিল করতেছি বা কথাবার্তা বা চেহারা যদি এখন 1 মাস যে আমি ট্রিটমেন্টটা নিছি, হুম ফুললি আপনাদের চেয়ে ভালো আমি চলতেছি, ওকে। এরকম একটা ব্যাপার। তো তখন আমি ওই নাম্বারে ক্রমাগত SMS পাঠাইতে লাগলাম, একটার পর একটা SMS, একটার পর একটা SMS দিতে থাকলাম। তো 10-15 দিন এরকম হওয়ার পরে ওই নাম্বার থেকে একটা ছেলে ফোন করছে। হুম হুম ফোন করে আমাকে গালিগালাজ করছে, বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করছে হুম যে ফোন করছো মায়ের বাপ এই সেই, হুম হ্যাঁ কারে SMS দেশ। তো এই নাম্বারে তো আমি অনেক রিং করছি, রিং কেউ ধরে না, হুম SMS করতাম। তো এইটা শোনার পরে আমি বললাম যে দেখেন এটা ভদ্রলোকের নাম্বার, আপনি গালিগালাজ করবেন না, আপনার যদি SMS যায় থাকে তাহলে সেটা ভুলে গেছে। তো তারপর আমি আরেকটা ছেলের কাছে জানতে পারি পরবর্তীতে যে এটা আমি একটা ট্র্যাপের মধ্যে ছিলাম, যে আসলে ফোনটা সুইটিই করছিল কিন্তু আমাকে বোকা বানানোর জন্য, ওকে। মজা করার জন্য হয়তো করছে হুম এরকম। যে ওই ছেলেটা ছিল সজীব, এখন যদি ওরা শুনতে পায়, হুম শুনতে পাইলে ওদের দিক থেকে রেসপন্স পাওয়া গেলেও যাইতে পারে, যদি ওরা শুনে আর কি। হুম এই ঘটনার পরে আমি তো এমনি টপ নিউজ আর এলাকার টপ নিউজ তো আপেল জানে, হুম ঠিক আছে, আমি তো পুরা আহমক হয়ে গেলাম। সবাই আপনাকে বোকা ভাবতেছে এই সময়টাতে। বোকা ভাবতেছে মানে লেজে গোবরে হয়ে গেলাম, মানে লেজে গোবরে হয়ে গেলাম এমনি তো ভাঙাচোরা। হুম তো তারপর 1 মাস পরে হুম আমি সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ি, সম্পূর্ণ পাগল। বাসায় ভাঙচুর করি, তারপর বিভিন্ন ধরনের মানুষকে মারি, হ্যাঁ, সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। মানুষকে মারেন মানে আপনি কি করলেন, কাকে মারলেন? আমার বাবাকে মারছিলাম, আমার মাকে মারছিলাম, ভাঙচুর করতাম। দোতলা বাসা তো আমাদের, হুম দোতলা থেকে টিভি মেল ফালাই দিছি, হুম বাসায় ভাঙচুর করছি, বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা করছি। এরপর আমি প্রায় 3 মাস হুম একটা রুমের ভিতরে আবদ্ধ ছিলাম, বের হইনি, মানসিক ভারসাম্যহীন। তো আমাকে হাসপাতালে জোর করে ভর্তি করা হয়, মানুষজন আমাকে জোর করে নিয়ে হাসপাতালে ভর্তি করে, আমি ভর্তি হচ্ছে, ভর্তি হবো না, ওষুধ খাবো না, এরকম একটা পর্যায়ে। তো সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। তো এটা ঘটে আপনার 2009-এর শেষে, 10-এর প্রথম দিকে। হুম প্রেসক্রিপশন আছে আমার কাছে। তো এটা ঘটার পরে যখন যখন আপনার প্রেসক্রিপশন গুলো একটু দেখছি। ওকে, আমি সার্টিফিকেট দেখলাম এবং চলুন তারপরে কি হলো? তারপর হাসপাতাল থেকে ফিরি, 1 মাস কি 1.5 মাস আমার চিকিৎসা হয়। হুম ভাঙচুর করা, মানুষকে মারধর করা, এইসব কিছু বন্ধ হয়ে যায়। হুম কিন্তু আমি ফিল করি যে আমার ওই চর্মযৌন ডাক্তারের ট্রিটমেন্টটা নেওয়ার আগে আমি যেই অবস্থাটা ছিল হুম সেই অবস্থাটায় চলে যায়, সেই অ্যাক্টিভিটিস গুলো আমার মধ্যে আবার ফিরে আসে।
সেই অ্যাক্টিভিটিস বলতে বলতে মানে এই যে আনইজি ফিল করা, কথা বলতে না পারা, হ্যাঁ, চলাফেরা, হাঁটাচলা, এই জাতীয় প্রবলেম। আমি তো পুরা নার্ভাস হয়ে যাই যে আমার তো কি চিকিৎসা দিল তাই, যে এখন যে আমি আবার আগের মতো, তখন আমি আর কনফিডেন্স পাইতেছি না। তো ওই সময়টাতে, যে সময়টাতে আমি আপেলকে ফোন দিয়েছিলাম একটা কনফিডেন্স নিয়ে, যে মানুষের একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকে যে আমি 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 তো দেখা গেল যে আবার নানান ধরনের প্রবলেম ফিল করতেছি, কিন্তু সেটা কাউকে বলতেও পারতেছি না। এখন আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, তো আমি চিকিৎসা নিয়ে বাসায় আসি। তো এর মধ্যে 6 মাস, আর এর মাঝখানে পড়াশোনার 12টা, মানসিক ভারসাম্যহীন থাকি দীর্ঘদিন। তারপর আমি ফিল করতেছি যে 6 মাস 6 মাস ধরে আমি শুধু ঘুমাই, বাসায় ঘুমাই, থাকি। তো 6 মাস পরে আমি দেখলাম আমার মাথার ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম। কিরকম? এই মাথার জ্যাম, সর্দি লাগে, সে মাথা জ্যাম হয়ে থাকে, কথা আটকে আটকে আসে। তো তারপর বিভিন্ন একজন ডক্টর থেকে আরেকজন ডক্টরের কাছে শুধু গেলাম আসলাম, 1-1.5 বছর ডাক্তাররা বুঝতেই পারে নাই যে আসলে সমস্যাটা কি। তো তারপরে একটা ডিপ্রেসিভ ড্রাগ দেওয়া হলো আমাকে, ওইটা খায়া আমি অনেকটা ইমপ্রুভ করি। ইমপ্রুভ করার পরে দেখা গেছে যে আবার আমার মধ্যে ভাঙচুর এবং মানুষকে মারপিট, গাড়ি হেরাস, এই সময় অশোভন আচরণ গুলো চলে আসে। আবার হাসপাতালে অ্যাডমিট, পাগলা গারদে। পাগলা গারদে আপনাকে কি অ্যাডমিট করে? বাবা, ওকে, ওখানে কি ধরনের এনভায়রনমেন্ট ছিল? এনভায়রনমেন্ট, রুগীরা শুয়ে থাকতো, আর ডাক্তার আসতো, দেখতো, ইনজেকশন দিত। আপনার চারপাশে যারা রোগী থাকতো ওরা কি পাগলের মতো আচরণ করতো? না, ওরা তো, ওইখানে একজন ডাক্তার আছে বিধান চন্দ্র পোদ্দার, সহকারী অধ্যাপক। উনি যেই ট্রিটমেন্টটা আমাকে দিছে, তো এই বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত ডক্টর, যে মানসিক স্বাস্থ্য হাসপাতাল শেরেবাংলানগর, স্যার ওয়ালিউল আজম, উনি উনার ট্রিটমেন্টটা অ্যাভয়েড করে সম্পূর্ণ নতুন ট্রিটমেন্ট দিছে। ওনার ট্রিটমেন্টটা ছিল ভুল। আচ্ছা আচ্ছা। তো এটা তো অত শত বুঝি না, কিভাবে বলবো। আপনি শুধু বলেন আপনার সাথে সেই সময় কি আচরণ করা হতো, তাহলেই আমরা বুঝতে পারবো। সেই সময় ওই যে ওষুধ খাওয়াইতো, 3 বেলা ওষুধ খাওয়াতো। 3 বেলা ওষুধ খাওয়াইতো, আর মাঝে প্রথম দিকে কয়েকটা ইনজেকশন দিছিল। আপনি তো সবসময় হাসপাতালেই থাকতেন, আপনার সাথে কথাবার্তা বলার জন্য, আপনার সাথে নর্মালি মেশার জন্য ডাক্তার বা নার্সরা কেউ কি আপনার সাথে মিশতো? না, নার্স এসে ওষুধ দিয়ে চলে যেত। আমি একটু এখানে এই কোশ্চেন গুলো কেন করছি, আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশের মানসিক হাসপাতালগুলোর অবস্থাটা আসলে কি। হাসিব বারবার সময় দেওয়ার কোনো দরকার নেই, আপনি রিল্যাক্সলি বলেন, হ্যাঁ, আপনাকে সময় দেওয়া হবে। ওকে, আমি একবার একটু নক করেছিলাম যে আসলে আপনার জন্য সময় তো বেশি নেই, ও দেখুন বারবার ঘড়ি দেখছে, ওর কিছু আচরণগত সমস্যা আছে যেটা আমি আমার সামনে বসে এতক্ষণে টের পেয়েছি। ও ভালো করে কারোর দিকে তাকাতে পারে না, এবং যেটা হচ্ছিল যে লুক দিয়ে ভালো করে স্মার্টলি কনফিডেন্টলি যে কথাগুলো বলবে সেটাও পারছে না। ও প্রচুর পরিমাণে পানি খাচ্ছে, একের পর এক পানি খাচ্ছে, এত পানি আসলে খাওয়ার কথা না। এবং ওর কথা বলতে গেলে আমরা যখন দেখি যে কেউ যদি খুব বেশি ড্রাঙ্ক হয়ে যায় তাহলে জিহ্বাটা যেরকম ভারী হয়ে যায়, সেরকম ওর কথা বলতে গেলে ওর জিহ্বাটা ভারী হয়ে যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে মানসিক হাসপাতালগুলোর আসলে কি অবস্থা, কি ধরনের অ্যাটিটিউড তাদের সাথে করা হয়, সেটা আসলে তুলে আনার চেষ্টা করছিলাম। তোর সাথে যেটা করা হয়েছে সেটাই ও বলছে আর কি। ওকে, তাহলে আপনাকে ওষুধ দিয়ে যেত এবং জাস্ট 3 বেলা এসে ওষুধ দিয়ে যেত, ওটুকুই, এর বেশি কিছু আপনি পাননি? না, ডাক্তার দেখতো। ওই তো, ওকে, তারপর? ডাক্তার দেখে প্রেশার টেশার মাপতো, তারপর কি অবস্থা আছে জিজ্ঞাসা করতো, হিস্ট্রি লিখতো আর কি, যে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, কোথায়, নর্মাল কথাবার্তা বলি কিনা, এইগুলো জানতো আর কি। তো সেই থেকে যখন দ্বিতীয়বার আমি 11-র শেষে কি মাঝামাঝি প্রেসক্রিপশন আছে, দ্বিতীয়বার যখন পাগলা করে ভর্তি হই, তো তারপরে থেকে চিকিৎসা তো চলতেছে, এখন পর্যন্ত চলতেছে। আর এটা এখনো শেষ হয় নাই আর কি। আর আমার বাবা যেটা বলে যে তোমার অবস্থা আগে অনেক খারাপ ছিল, এখন তুমি ভালো আছো, কিন্তু আমি যেই কনফিডেন্সটা নিয়ে আমি আপেলকে সেই সময় ফোন করছিলাম, সেই মানুষ আর আমি আজকের মানুষ, জীবনে ওই সময়টাতে আমি সুস্থতা পাইছিলাম, তারপরে আর কোন সুস্থতা পাই। আপনি কত সালে এটা ভর্তি হলেন বললেন? 2000? এই তো 11-র শেষের দিকে। তারপরে আপনি এখনো ওই ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন? ওই বিধানচন্দ্র পোদ্দারের ট্রিটমেন্টটা নিতেছি না আমি, যে স্যার ওয়াজিউল আলম চৌধুরী, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন? ওনার। ওকে, এবং আমরা ওনার সাথে কথা বলতে চাইলে কি উনি আমাদের সাথে কথা বলবেন? আশা করি বলবেন, কিন্তু ওনার নাম্বারটা তো, কন্ট্যাক্ট নাম্বারটা তো আমার নেই, তবে সংগ্রহ করার চেষ্টা করতে পারি। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে চেষ্টা করছি যে ওনার সাথে কথা বলা যায় কিনা। উনি যেহেতু কতদিন যাবত, প্রায় লম্বা সময় ধরে আপনাকে ট্রিটমেন্ট করছেন, রাইট? 7-8 মাস। 7-8 মাস। ওনার আগে ছিলাম বিধান পোদ্দার, তারপর ডক্টর টিটু মাহবুবুর রহমান, বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছি, নিউরোলজিস্ট কে দেখানো হয়েছে, তারপর মেডিসিনে দেখানো হয়েছে,
তারপর হাড়ের ডাক্তার দেখানো হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। আর উনি ট্রিটমেন্ট করতেছেন 6-7 মাস তো হবে। ওকে, গল্পের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে এই গল্পের সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, সবচেয়ে ফাইনাল পার্টে আমরা কথা বলবো হচ্ছে হাসিবের সঙ্গে। বেশ কিছু প্রশ্ন রয়েছে আমার ওর কাছ থেকে জানার জন্য। প্রশ্নের উত্তরগুলো কিভাবে বের হয় সেটা এখন দেখার বিষয়। আমি একজন ডক্টর নই, কিন্তু আমার কিছু প্রশ্ন মনের মধ্যে এসছে ওর কাছ থেকে জানার জন্য। দেখুন ও উত্তরগুলো কিভাবে দেয়। আমরা গল্পের এই পার্টে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো। আপনাদের সবাইকে একবার মনে করে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2-এ। ছোট্ট একটা সংবাদের বিরতি। হাসিবের ছবি এবং হাসিবকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন বা কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। এখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। হাসিব রয়েছে আমার সাথে এবং হাসিব তার জীবনের গল্প বলছে আজকে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। RGKB আপনার সঙ্গে আছে এবং লাখো শ্রোতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেশের বাইরে, এবং একই সাথে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি চিটাগং এবং কক্সবাজারের বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সাথে আমাদের এই পরিবারে যোগ দেওয়ার জন্য, এবিসি পরিবারে। আমরা হাসিবের জীবনের গল্প শুনছিলাম। হাসিবের জীবনের গল্পে আবারও ফিরে যাব। যাওয়ার আগে আপনি মনে করে দিচ্ছি হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার যা বলার আছে আপনি বলবেন। আপনার গল্প আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং হ্যালো 8920 হট সিটে বসার সুযোগ করে দেবো। আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে হাসিব, এবার বলেন, যেটা আমরা বলছিলাম যে আমাদের স্টোরি সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, আপনি বর্তমানে কি অবস্থায় আছেন? আমরা গল্পের একবার শেষ থেকে চলে এসেছি। বর্তমানে আমি যে সমস্ত এর ফাঁকে একটা কথা, যেটা যে আমার পাগলামি বা ভাঙচুর বা মানুষের সাথে দুর্ব্যবহারের কারণে তো আমাকে ধীরে ধীরে ফ্যামিলি থেকে দূরে সরে যাই আমি। আপনাকে সরিয়ে দেওয়া হয়? সরিয়ে দেওয়া হয় তা ঠিক যায় না, কারণ আমি যদি মানুষের সাথে ফ্যামিলির সাথে দুর্ব্যবহার করি, পাগলামি করি কোনো মানুষের সাথে, তাহলে তো মানুষ আমার প্রতি বিরক্ত হবেই। তো কেন, কি জন্য সেটা আমি বলতে পারবো না, আমার জানা নাই সেটা। যে আমার মা, স্টেপ মাদার যেটা, এবং আমার ছোট আমাদেরকে ছেড়ে চলে যায়। এখনো তারা কি আপনার কাছ থেকে দূরেই আছেন? হ্যাঁ। আমার বাবার সম্পর্ক আছে তার সাথে? না, আমার বাবা এবং ওদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কি ডিভোর্স হয়ে গিয়েছে? না। তাহলে ওরা থাকে সিনিয়র স্টাফ নার্স, তো নার্সেস কোয়ার্টারে থাকে। এখন ছোট এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে। বাবার সাথে কোনো ধরনের যাতায়াত বা সম্পর্ক নেই, ডিটাচড, এবং বাবা ডিভোর্সও দেননি মাকে, এরকম একটা? হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন। উনি কি পরবর্তীতে বিয়ে করেছেন? না। তো ওনাদের মধ্যে দূরত্বের পেছনে কারণটা কি আপনি? এটা আমি জানি না ওদের মধ্যে দূরত্ব, কারণ এখন একটা ফ্যামিলিতে যদি 4টা সদস্য থাকে, এখন দুইজন যদি চিন্তা করি যে আমরা আর ওই দুইজন হলো ওরা, একসাথে নিচে এক ফ্যামিলিতে থাকতে গেলে তো আমরা আর ওরা এই শব্দগুলা মনে করা যায় না, মনে করলে একসাথে নিচে তারা থাকতে পারে না। সেই বিষয়টা কি বলে এটাই ফিল করেছেন, আপনার বাবাও সেটাই ফিল করেছে, রাইট? আমার বাবা কি ফিল করে সেটা আমি আজও জানি না, কারণ বাবার মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটির কোনো মিল নাই। কিন্তু আপনি এটা ফিল করতেন যে আমরা বলতে আপনি আপনার বাবা, আর ওরা বলতে ভদ্রমহিলা এবং ভদ্রমহিলার সন্তান। এই পার্থক্যটা ওরা করতো, আমি করি না। ওরা করতো। যে ছোটটা ছিল, ছোটটা কি আপনার বাবার ঔরসী নাকি ওনার আগের মেয়েটা? না, বাবার ঔরসী। ওকে, বর্তমান কন্ডিশনটা আমাকে বলেন। উনি তো ফ্যামিলি থেকে চলে গেল আপনার অত্যাচার সহ্য করতে না পেরে, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তারপরে বর্তমান কন্ডিশনটা কি? বর্তমান কন্ডিশন এখন তো মানসিক শারীরিক অবস্থার কারণে পড়াশোনা তো গোল্লায় গেছে। এখন আমি এমন একটা পর্যায়ে দাঁড়ায় আছি যে আমার যেহেতু শারীরিক ফিটনেস এ ঘাটতি আছে, সেক্সুয়াল কিছু সমস্যা। কি সমস্যা? আগের চেয়ে শারীরিক ক্ষমতা মনে হচ্ছে কমে গেছে, কিন্তু ডাক্তাররা বলতেছে যে এটা বাড়বে, কিন্তু সময় নিবে। কমে গেছে বলতে আপনি বোঝাচ্ছেন আপনি পতিতালয়ে যাওয়া বন্ধ করলেন নাকি এখনো যাচ্ছেন? না, বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করেছেন? বন্ধ করে দিচ্ছি যে এখন তো আমি পড়াশোনা করি না, চাকরি বাকরি বা ব্যবসা কোনো কিছুই করি না, আমি তো বেকার, আমার কাছে টাকা নেই। টু বি অনেস্ট, ইয়া। সো এটা একটা কারণ। আর আপনি বলছিলেন যে আপনার শারীরিক এক ধরনের অক্ষমতা দেখা দিয়েছে সেক্সুয়ালি, এটা কি? আগে দেখা যেত যে আমি
লং টাইম সেক্স করতে পারতাম, এখন সময়টা কমে আসছে, উত্তেজনাটা কমে আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার। মানে আপনি নর্মাল না, সেক্স লাইফের ক্ষেত্রে আপনি নর্মাল না। হ্যাঁ, এরকম মনে হচ্ছে আর কি, আমি পাচ্ছি না নর্মাল 25 ইয়ার্স নর্মাল পাচ্ছি না। 25 ইয়ার্স এইজের একটা ছেলে, সুতরাং এই বয়সে আপনার ব্যাপারটা নর্মালি হওয়া উচিত ছিল, কিন্তু নর্মাল হচ্ছে না। নর্মাল হচ্ছে না। এটা কি আপনার শারীরিক অক্ষমতা নাকি মানসিক ভাবে আপনার কি ফিল হয় যে আপনি মানসিক এটা ডাক্তাররা বলতে পারবে, আপনি জানেন না? আমি জানি না, এটা ডাক্তারই বলতে পারবে, যেহেতু আমার ডাক্তাররা কেউ কিছু বলেছে? ডাক্তার বলেছে যে লম্বা সময় নিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরকমই বলে যে সময় লাগবে ঠিক হবে, কিন্তু আমি তো চিকিৎসা সেই 7 সালের পর থেকে করতেই আছি, এখানে ওখানে তো ট্রিটমেন্ট আমার চলতেছে। ছোটবেলায় আপনার মা মারা গিয়েছিল, কত বছর বয়সে আপনার? 1 বছর 10 মাস। কিভাবে মারা গিয়েছিল উনি? ব্লাড ক্যান্সার। মা জিনিসটা আপনি ফিল করেন, মানে মাতৃত্ব বোধ বা মায়ের প্রতি যে ভালোবাসা, মা যে সন্তানকে অনেকটাই আগলে রাখে? হ্যাঁ, ফিল করি, ছোটর প্রতি আমার মার যে ভালোবাসা সেটাকে দেখি, ঈর্ষান্বিত হই যে আমার ক্ষেত্রেও তো এরকম হইতে পারতো, কিন্তু ওই যে বললাম যে আমরা আর ওরা একটা শ্রেণী বিভেদ কাজ করে, সেই শ্রেণী বিভেদের কারণে হয়তো তারা আমার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখে, কিন্তু আমি কখনো এইভাবে চিন্তা করি না, ওরা এই চিন্তাটা করে। আপনার মাথায় কেউ কখনো আপনি ভুল করলে আপনার মাথায় হাত বুলিয়ে কেউ আপনাকে কখনো বলেছে, কেউ আপনাকে বুকে জড়িয়ে ধরে বাবা বলে আদর করেছে? আপনি আমাকে একটু এই সিচুয়েশন না, এই ধরনের আদর বলতে যে জিনিস, সেই জিনিসটা আমার পাওয়া হয়নি, তবে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তো বাবার ভালোবাসা, শুধুমাত্র বাবার ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি, এটা বলতে হয়। আর সোশ্যালি আমার অনেক প্রবলেম, যেহেতু আমি বারবার বেশ কয়েকবার টপ নিউজ হয়ে গেছি, যেগুলো বললাম। তো আমার এলাকার যে ফ্রেন্ডরা ছিল, ওরা আমার সঙ্গে এক সময় ভালোভাবে চলতো, আড্ডা দিত। তো দেখা গেছে যে আমি একটা পর্যায়ে, ওরা যতটুকু ম্যাচুরিটি অর্জন করছে আমি ততটুকু ম্যাচুরিটি অর্জন করতে পারি নাই। তো ওদের সঙ্গে আমার একটা পার্থক্য দেখা যায়। সম্প্রতি দেখা গেছে যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে বসে আছে, আমি গেলাম তাকে জিজ্ঞেস করবো যে কিরে তুই ভালো আছিস, তোকে তো অনেকদিন পর দেখলাম। তো ওর সাথে ছেলে উঠা আমার সাথে সংঘর্ষ বাজিয়ে দিল, তুমুল সংঘর্ষ, একেবারে এমন সংঘর্ষ। তো আমি তো কখনো মারামারি করি নাই, আমার তো এমনি কাঁপাকাঁপি অবস্থা, যে রাগান্বিত চোখে বলছে তুই এখান থেকে চলে যা। তো ওর পাশের ছেলেটা উঠা মানে বিভিন্ন ধরনের মারামারি শুরু হয়েছে, তখন আমি অপমানিত বোধ করলাম, আমিও কয়েকটা লাগাইলাম। তারপরে এমন মার মারছে যে আমাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে। সেই প্রেসক্রিপশন সবকিছু চিকিৎসার ওইটা আছে, চোখে আঘাত পাই আমি, গলায় আঘাত পাই। আপনার বর্তমান সময়ে কোনো ধরনের কোনো ড্রাগ আপনি নিচ্ছেন? না, বর্তমান সময় আমি তেমন কোনো ধরনের ড্রাগ নিতেছি না, তবে ওই দু একবার ম্যাচে থাকাকালীন সময় ওই লাইফে একটু গাঁজা টাজা, তারপর ডেক্সপ্রোটিন, এগুলা দু একবার হয়েছিল। আচ্ছা, ওকে। হাসিব, আপনার কাছে আমি ফিরবো, তবে এই পর্যায়ে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি। হাসিবের জীবনটা আজকে যে পরিবেশে এরকম জায়গাটাতে এসছে, সবচেয়ে কাছের মানুষ যারা ছিলেন হাসিব যাদেরকে নিয়ে এখানে কথা বলেছে, হাসিবের বাবা, হাসিবের সম্পর্কের মা এবং হাসিবের বন্ধু, তাদের কাছে হাসিব আসলে কেমন, শাকিল তাদের সাথে কথা বলেছিল, ওটা এখন শুনবো যে শাকিল তাদের সাথে কথা বলে হাসিব সম্পর্কে কি জানতে পেরেছে তাদের কাছ থেকে। চলুন আমরা শুনি। ময়মনসিংহের মাসকান্দা থেকে হাসিব যখন আমাদের হ্যালো 8920-তে ফোন করেন, এরপরই আমরা তার সাথে যোগাযোগ করি। হাসিবের কথা থেকে আমরা জানতে পারি বন্ধুর প্ররোচনায় বিপদগামী হাসিব ছোটবেলা থেকেই নিজেকে অন্য সবার চাইতে আলাদা বলে ভাবতে থাকে। বন্ধুহারা হাসিব যখন তার নানা অসুবিধার কথা আমাদেরকে জানায়, তখন তার সম্পর্কে আরো ভালোভাবে জানতে আমরা কথা বলি বর্তমান সময়ে হাসিবের একমাত্র বন্ধু রিফাতের সাথে। হাসিব সম্পর্কে রিফাত আমাদের বলল, খারাপ কাজ করতো, খারাপ বন্ধুদের সাথে চলতো। তো আমি তার সাথে চলার পরে এমন কিছু তার ভিতরে পাই নাই যে সে আগে দিকে আগে ছিল, কিন্তু এখন না। যেটা শুনছি যে তারা তার ব্যবহার খারাপ, ঠিক আছে, আমি ওইটাও তার ভিতরে পাই নাই। সে আমার সাথে খুব ভালো আচরণ করে, সবসময় সে বাসার ভিতরে থাকে। তার বাবার সাথে তার মা কিছুটা ঝগড়া বিবাদ হইতে পারছি, যার কারণে তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। একটা ছেলে এইভাবে তার ফ্যামিলি কিছু ভুলের কারণে ধ্বংস হয়ে গেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগে। রিফাতের কথায় বোঝা গেল হাসিবের সাথে অন্য মানুষের মেলামেশা খুবই কম। কাছের মানুষ খুঁজতে আমরা যোগাযোগ করি বহুদিন আগেই সংসার ছেড়ে চলে যাওয়া হাসিবের সৎ মায়ের সাথে। তিনি যা বললেন, আপনি ডিজাইনে কি করবেন, এর চিকিৎসার প্রয়োজনে লাগবে। আসলে মানসিক সমস্যা আছে, আপনি ডাক্তারদের সাথে যোগাযোগ করেন। আমি অনেকদিন ধরে থাকি না তো, তাই আমি জানি না। আমার বাপু এর সম্বন্ধে ভালো বলতে পারবো, আপনি ওনার বাপের সাথে যোগাযোগ করেন। হাসিবকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছে তার সৎ মায়ের নেই। এরপর আমরা যোগাযোগ করি নিঃসঙ্গ হাসিবের একমাত্র সাথী, তার জন্মদাতা পিতার সাথে।
তার কাছে জানতে চাইলাম হাসিবের আচরণ সম্পর্কে। ও তো আমার সাথে তেমন কোনো খারাপ আচরণ করে না, তবে আমি ওর মাঝখানে যে জিনিসটা লক্ষ্য করছিলাম কিছু অস্বাভাবিক আচরণ। একটা ঘরে একবারে 3 মাস ছিল, তার সঙ্গে যোগাযোগ করতো না। একদিন আমার হালকা মাছ জড়ো করলো, আর তখন কি অস্বাভাবিক থেকে এসেছে। হাসিবের এই অস্বাভাবিক আচরণের বেশ কয়েকটি কারণ আমরা তার কাছ থেকে জানতে পারি। প্রথম কারণ হিসেবে তিনি বললেন, ওর মার মৃত্যুর পর দেখলাম যে বিয়ে করার পর আমার ওয়াইফের একটু প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু অ্যাকচুয়াল কথা হলো কি ভাই, যে সবচেয়ে বড় জিনিস হলো মায়ের বিকল্প কেউ কোনোদিন পূরণ করতে পারে না, এটা একটা দুঃখ। দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করলেন চারপাশের মানুষ এবং তাদের অশুভ আচরণকে। কলেজে বা কোথাও একটা শখ খাইছে এরকম একটা বিষয় নেই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে ও তো ওর কাছে আমি বড় করছি ধানমন্ডি এলাকায়, তারপরে মাইমিসিং এলাকার পরে একটু পল্লী এলাকার মানুষ কিন্তু অতটা ভদ্র না, যে আচরণ করে তার সাথে সে অ্যাডজাস্ট করতে পারতেছে না, এটাও একটা বিষয়। ও হয়তো ফালতু বিষয় নিয়ে মানুষ হাসাহাসি করে, যে কোনো বিষয়ই না, তারপরে ওকে দেখে মানুষ এটা দিয়ে টিচারিমূলক ভাবে হাসছে, কিন্তু ওর মনে এগুলো রেখাপাত করতে। পরবর্তীতে কারণ হিসেবে কিছুটা ভুল চিকিৎসাও রয়েছে তার সন্দেহের তালিকায়। আমার মনে হয় ভুল চিকিৎসা হয়েছে, আর ওই চিকিৎসা ঔষধ গুলা ওর ভিতরে প্রয়োগ করলে প্রতিক্রিয়ায় দেখা দিচ্ছে, বমি হয়েছে, খেতে পারছে না, ঘুমাইতে পারছে না, মাথা লেগেছে খায়া। হাসিবের জন্য বর্তমানে তিনি যা যা করছেন তা হলো, আমার তো জীবন আসছে নাই, এত অর্থ ওর কিছু খরচ করছি। আজকে আমার বাসার যদি একটু গান দেখতে পাবেন, একটা চেয়ার পর্যন্ত নাই, আমি আমার ছেলেটা থেকে খরচ করছি, কিন্তু ও যদি ভালো হয় আমার দুঃখ লাগবে না, এটা আমার বংশের পদ্ধতি, আর কেউ নাই। একমাত্র সন্তানকে সুস্থ করতে তার সর্বস্ব দিয়ে দিতেও প্রস্তুত এই বাবা। তার কামনা, দোয়া রাখবেন আমাকে যেন আল্লাহ তৌফিক দেয় এবং আমার ছেলেটাকে যেন ভালো করে আমি আমার জীবনের এই শেষ পর্যায়ে আমি খুব শান্তিতে মরতে পারবো। বিপদগামী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ সন্তানকে সুস্থ করে এই বাবা যেন সত্যিই সুখী হন। টিম হ্যালো 8920 পক্ষ থেকে এই বাবা ও তার সন্তানের জন্য রইল আন্তরিক শুভকামনা। ওকে, শাকিলের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানলাম। কি বলবো, বলার কি বা আছে। আচ্ছা হাসিব, এখন আপনার সময় কাটে কিভাবে? এখন তো আমি এমন একটা পর্যায়ে অবস্থান করতেছি যে আমি যদি বিয়ে করতে যাই এমন বা রিলেশন করতে যাই, অ্যাপ্লাই করতে যাই, তো সমস্যা হবে। তো কারণ আমি হয়তো সুস্থ হব, কিন্তু সেটা অনেক লেটে, এখন হইতেছি না। এখন তো আমি সুস্থ হচ্ছি না, কারণ মানসিক প্রবলেমটা মানুষ সারে অনেক আস্তে আস্তে, আর সেক্সুয়াল প্রবলেম তো সারতে কিছুটা সময় নেই। কিন্তু এখন তো এই এজেতে একা থাকা তো কঠিন, খুবই কঠিন ব্যাপার। না, আপনার কাটে কিভাবে সেটা তো আমরা জানি কঠিন, কিন্তু আপনি কি করেন সারাদিন? সারাদিন আমি বাসায় থাকি, বিকাল বেলা একটু হাঁটাচলা করতে বের হই একাই। আর এখন যে আগে যে ইন্টারমিডিয়েট লাইফে এলাকায় যে আড্ডাটা দিতাম, ওই আড্ডাটা এখন আর নাই। আপনি নিশ্চয়ই ভালো কিছুর স্বপ্ন দেখেন ফর দ্য ফিউচার। দেখেন কি? ভালো কিছু তো পড়াশোনা শেষ হয়ে গেলে মানুষের জীবনে ভালো কিছু বলতে তো আর থাকে না। ওকে, আপনার জায়গা থেকে বলেন তো, আজকে আপনি যে জায়গাটায় আছেন আপনার লাইফটা এরকম না হতে পারতো যদি আপনি কি কি জিনিস পেতেন? যদি এখন আমি মনে করতেছি যে আমি তো ফ্রেশ না, এখন আমার মনে পড়ে অতীতে সেই ক্লাস 4-এ থাকা অবস্থায় যে জিনিসটা আমার ভিতরে ঢুকছিল, সেই জিনিসটা যদি আমার ভিতরে না ঢুকতো তাহলে আমি 8-10 জন মানুষের মতো মানুষ হইতাম। তার মানে ব্যাপারটা বলছেন যে ক্লাস 4-এ থাকা অবস্থায় কোন একজন বন্ধু আপনাকে যে পর্ন যে বইটা দিয়েছিল, জি, সেইটাই আপনার জীবনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। জি। ওকে, আমরা হাসিবের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু গল্পের শেষে আমাদের কিছু বলার আছে। হাসিবের জীবনে যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা আমাদের সমাজে আরো কারো ক্ষেত্রে ঘটে না, বা এই সময়ে বন্ধু বান্ধবদের কাছে ধরনের বই যায় না, বা ক্লাস 3-4-এ পড়া অবস্থায় কেউ পর্নের স্পর্শে আসে না, বা এই ঘটনাটি একেবারেই কাকতালীয় ঘটনা হবে এটা বলা সম্ভব নয়। কারণ এরকম ঘটনা নিশ্চয়ই কোনো না কোনো বয়সে কোনো না কোনো সময় এটা ঘটে। কিন্তু প্রসঙ্গটা অন্য জায়গাতে। প্রসঙ্গটা হচ্ছে যে সময়টাতে ওর কাছে এই ছবিগুলো বা যে সময়টাতে ওর কাছে বইগুলো আসার পর ও যেভাবে এটার দ্বারা মোটিভেটেড হলো, যেভাবে ওর মধ্যে এক ধরনের অপরাধ বোধ নিয়ে ও দিনের পর দিন সময়গুলো পার করলো। একটা মেয়েকে বোঝার জন্য যে রাইট অ্যাঙ্গেলের দরকার হয়, বা একটা শারীরিক সম্পর্ক বোঝার জন্য যে রাইট অ্যাঙ্গেলের দরকার হয়, সে রাইট অ্যাঙ্গেল থেকে সরে এসে সম্পূর্ণ রংলি লং টার্মে ও চললো, সেই জায়গাটায় ঠিক করে দেওয়ার মতো মানুষ ওর পরিবারে ছিল না। সেই জায়গাটায় ঠিক করে দেবার মতো মানুষ ওর ফ্রেন্ডস লেভেলে কেউ ছিল না। সেই জায়গাটায় ওকে রাইট ওয়েতে চালানোর জন্য যে শিক্ষক বা যে প্যারেন্টাল গাইডেন্সের দরকার হয়, সেই গাইডেন্সটা ওর ছিল না। আজকেও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে,
ও কিন্তু একের পর এক ভুল করেছে এবং ও বলছে, আমি স্বীকার করেছি যে কাউকে একটা চিঠি দিয়েছি এবং চিঠির কারণে আমাকে এলাকা টপ সম্রাট বানিয়ে ফেলেছে। কোন একটা মেয়েকে আমি ফিল করেছি এবং সেটা হয়তো কিভাবে প্রেজেন্ট করা দরকার ছিল সেটা আমাকে সে ব্যাপারে কেউ হেল্প করেনি, এবং সেই জিনিসটা করতে গিয়ে আমাকে এলাকায় দুর্নাম ছড়িয়ে গেছে। এবং ওর যখন এন্টারটেইনমেন্টের কোনো জায়গা ছিল না, ও এন্টারটেইনমেন্ট হিসেবে, যেহেতু ওই যে মেয়ের ব্যাপারটা মাথার মধ্যে কাজ করতো, ও একসময় পতিতালয়ে গিয়েছে এবং শশা মেয়েদের সাথে ও মিশেছে, শারীরিক সম্পর্ক করেছে, এবং একটা সময় ও নিজে ভেবেছে, একটা মানুষ একটা সময় একটা একটা গ্রিন সিগন্যাল আসলো জীবনে যে ও ক্লাসের যে মেয়েটাকে ও প্রথম ভালো লাগবে, সে মেয়েটাকে ও প্রপোজ করতে চায়, ভালোবাসতে চায়। সে মেয়েটা একসময় তার সাথে ভনিতা করলো বা একটা ফান করলো, এবং ফান করার পর ও পুরোপুরি একটা ভালো লাইফ থেকে ও পুরোপুরি ডিটাচড হয়ে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, ওকে পাগলাগারদে পাঠানো হলো। এবং এই যে গাইডেন্সের ব্যাপার, এই যে আদর স্পর্শ দিয়ে বড় করার একটা ব্যাপার, সেই জায়গাটা একটা বিশাল ল্যাক আজকে সোসাইটিতে 25 বছরের যে হাসিবকে উপহার দিয়েছে, সেই হাসিব অন্য জায়গায় থাকতে পারত যদি এই ঘটনাগুলো না ঘটতো। কিংবা আমরা বলতে পারি এইভাবে যে এই ঘটনাগুলো ঘটেছে ঠিকই, কিন্তু তার পাশে যদি মমতাময়ী হাত নিয়ে কেউ একজন উপস্থিত থাকতো এবং কেউ যদি তাকে প্রতি মুহূর্তে বোঝাতো যে বাবা এটা এরকম না, এটা আসলে এই জিনিস, তুমি যেটা বুঝছো সেটা আসলে এরকম না, এটাতে ভয়ের কিছু নেই, কিংবা এটাকে অপরাধ বোধ হিসেবে নেয়ার কিছু নেই, এটা আসলে বাস্তব জীবনে এরকম জিনিস। এই যে মমতাময়ীর হাত কিংবা এই যে আদর দিয়ে বোঝানোর যে হাত, যে স্পর্শটা, সেটা যদি তার জীবনে থাকতো, তাহলে আজকে যে 25 বছরের যে হাসিব, যে হাসিব নিজেকে সুস্থ মানুষ মনে করে না, যে হাসিব একটা ছেলের সামনে সে সাধারণভাবে মিশতে পারে না, সেই হাসিবকে আমরা এভাবে পেতাম না। হয়তো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হয়তো সোসাইটিতে কন্ট্রিবিউট করার মতো অনেক বড় মাপের একজন বুদ্ধিমান একজন মানুষ হিসেবে তাকে আমরা পেতাম। আমি হাসিব যেটা শুনেছি আপনার সম্পর্কে, শাকিল তো আপনার সঙ্গে পুরো ব্যাপারটা ডিল করেছে, কথা বলেছে আপনার সঙ্গে, পুরো স্টোরিটা আমাকে শুনেছে, তারপরে আপনাকে আমরা নিয়ে এসেছি হ্যালো 8920-তে। আমি শাকিলের কাছ থেকে যেটা শুনেছি যে একটা ছেলের সামনে আপনি ইজি হতে পারেন না। কেন, এই ফিলটা আপনার কি হয় সেই সময়টা? যেমন আপনিও আমার সামনে ইজি হতে পারেননি, অনেকক্ষণ ধরে আপনি চুপ করেছিলেন, পানি খেয়েছেন, বারবার ইন্টারাপ্ট হয়েছে গল্পগুলো। প্রথম দিকে আপনি বলেছেন যে আপনি গল্পগুলো বলবেন, এবং শেষের দিকে গিয়ে যখন আমি প্রশ্ন করেছি আপনাকে, তখন আপনি পাশ কাটিয়ে গিয়েছেন এবং অনেক গল্প আপনি আনতে পারেননি ঠিক মতো। এই যে ব্যাড ফিলটা হয়, একটা ছেলের সামনে ইজি হতে পারেন না আপনি, কি ফিল হয় আপনার? এটা আমি নিজেও বুঝতে পারি না, আমার সবকিছু চালচলন বিকৃত হয়ে যায়, মানে অটোমেটিক বিকৃত হয়ে যায়। এটা আমি চেষ্টা করার পরেও এটা আমি ঠিক থাকতে পারি না, অন্য কোনো কিছু ফিল হয় না, মানে কি যেন একটা ফিল হয়। আপনার কি মনে হয় যে একটা ছেলের ওই চেহারা, ছেলে হোক বা মেয়ে হোক, চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। আপনার নিজে থেকে ফিল আপনার চেহারা আমি কারো দিকে ভালো করে তাকায় থাকতে পারতেছি না, এরকম মানে হাজার চেষ্টা করে আমি কারো দিকে ভালো করে তাকায় থাকতে পারি না। আপনার নিজে থেকে ফিল হয় যে আপনার চেহারা বিকৃত হয়ে যাচ্ছে? হ্যাঁ, এরকম একটা ফিল হয়, মুখে মুচকি হাসি ফুটে উঠতেছে, তো এই জাতীয় কিছু প্রবলেম। মানে আপনাকে যে দেখছে তার মুখে মুচকি হাসি ফুটে উঠতেছে, আপনাকে টিটকারি করতেছে, এরকম কিছু? না, টিটকারি করতেছে তা মনে হয় না, আপনার মুখে মুচকি হাসি ফুটে উঠতেছে এরকম? এটা আমি ছড়ায় নর্মাল চেহারাটা করতে পারতেছি না। তো আমি এখানে একটা যোগ করতে চাই যদি সম্ভব হয়। জি প্লিজ। যে সেই সুইটিকে নিয়ে লেখা আমার একটা কবিতা আছে, কি বলবো? বলেন বলেন। হ্যাঁ আমি ঝড়, অনন্ত অস্তিত্ব, বিষণ্ণ নয়, আমি প্রেম, বাঁধানো ছবির প্রেম, তোমাকে খুঁজছি, কোথায় তুমি, ফার্স্ট ইয়ারের মেয়ে, তোমার জন্য বিষণ্ণ উন্মাদ আমি, তোমার জন্য সজ্জিত শূন্য মাভূমি। ছোট্ট কথা। থ্যাংক ইউ। আমরা গল্পের এই পর্যায়ে একজন সাইকোলজিস্ট, আমরা বলেছিলাম যে আমাদের পুরো গল্পটা শুনবেন, পুরো গল্পটা সে শুনেছে, চলুন আমরা তার সঙ্গে কথা বলি। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনি এতক্ষণ ধরে হ্যালো 8920-তে হাসিবের গল্পটা আপনি শুনলেন, আপনার কি বলার আছে ওর? জি, আমার গল্পটা শোনার পরে মনে হচ্ছে অনেকগুলি ব্যাপার এই ব্যাপারে অনেকের বিশেষ করে মা বাবাদের বা মুরব্বীদের গার্জিয়ানদের স্মরণ করা বা মনে রাখার প্রয়োজন। সেটা হচ্ছে এই যে আমাদের শিশুরা বা আমরা যারা মানুষ হই, আমরা কিন্তু একটা পরিবেশের ভিতর দিয়ে মানুষ হই। জি। হ্যাঁ, সেই পরিবেশটা যদি সুন্দর না হয়, সেই পরিবেশটা যদি সুগঠিত না হয়, গঠনমূলক না হয়, তাহলে শিশুর বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, যৌন বিকাশ, আবেগগত বিকাশ, শারীরিক বিকাশ, বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, সব বিকাশই বাধাগ্রস্ত হয় এবং বিপদগামী হয়। এটা একটা ভালো উদাহরণ, হাসির এটা একটা ভালো উদাহরণ। আচ্ছা, একটা জিনিস আমরা এখানে দেখলাম তাজুল ইসলাম, যে হাসিব ক্লাস 4-এ পড়া অবস্থায় তার কোন এক সহপাঠী তাকে একটা পর্ন বা সেক্সের একটা বই হাতে তুলে দেয়, এবং হাতে তুলে দেবার পরে তার একটা বিপদগামিতার যে জীবন সেটা শুরু হলো।
এবং আমরা শেষের দিকে যে তাকে যে প্রশ্নটা করেছিলাম সেখানে কিন্তু সে বলেছিল যে আমার ওই পর্ন বইটা যদি আমার হাতে না আসতো তাহলে হয়তো আমার জীবনটা একটু হলেও অন্যরকম হতে পারতো। এটা যে শুধুমাত্র হাসিবের ক্ষেত্রে ঘটে তা কিন্তু না, বাংলাদেশের সামাজিক যে প্রেক্ষাপট বা পারিবারিক যেখানে যে রকমের প্রেক্ষাপট আমরা দেখি সেখানে কিন্তু অনেক ছোট বয়সেই এই যে সেক্সুয়াল যে ব্যাপারগুলো এগুলো অনেক সময় অনেকেই জেনে যায়, বাচ্চারা অনেক সময় জেনে যায়। সেক্ষেত্রে বিপদগামী হওয়ার একটা বড় ধরনের সুযোগ থাকে। এখানে পরিবার কি ধরনের রোল প্লে করতে পারে? আমরা মনে করি আর কি যে আমাদের শিশুদেরকে নিরাপদ রাখতে হবে, নৈতিকতার দিক থেকে ভালো রাখতে হবে। সেজন্যই আমাদের মা বাবারা উদ্দেশ্য নিয়ে এই কাজটা হয়তো করেন যে ছেলে মেয়েদেরকে অল্প বয়সে যৌনতা বিষয়ক কোনো ব্যাপারে যাতে ডাকতে না পারে সেই ব্যাপারে তারা বেশি প্রতিরক্ষা ব্যবস্থা করে থাকে। মনোবিজ্ঞানের কতগুলি ধাপ আছে আমরা যে বের হয়ে আসি। প্রথম ধাপ হচ্ছে যে আমাদের বেসিক যে প্রাইমারি নিড সেগুলি আমরা পূরণ করি, যেমন খাওয়া দাওয়া এবং সবচেয়ে বেশি এর সঙ্গে যৌনতা। এই নিডগুলি আগে পূরণ হতে হয়, এরপরে হয় নিরাপত্তা নিড, এরপরে পূরণ হতে হয় ভালোবাসা বা সম্মান শ্রদ্ধা পাওয়া, এরপরে আরো এইভাবে ধাপটা ভেঙে যায়। তার মানে হচ্ছে অতি শৈশব থেকে প্রাথমিক দিক থেকে আমাদের বেসিক নিড যে প্রাথমিক নিডগুলি এই নিডগুলি পূরণ হতে হয়। এই নিডগুলির ভিতর কিন্তু আমরা অস্বীকার করলে পারি না। এর মধ্যে একটাই হচ্ছে যৌনতা বিষয়। আমরা স্বীকার করি আর বা না করি, আমাদের ছেলেদের একটা গবেষণা দেখা গেছে, আপনি কিনসের নাম শুনছেন, যৌনতা বিষয়ের উনি খুব সবচেয়ে পৃথিবীতে বিখ্যাত। উনি এক জরিপ করে দেখেছেন যে শতকরা 70% ছেলে মেয়ে শৈশবে তারা সেক্স প্লে করতো, যৌন খেলা খেলতো, বলি সেটা করতো, সে অভিজ্ঞতার কথা তারা বলে। হ্যাঁ, এবং যৌনতার বিকাশ কিন্তু অন্যান্য বিকাশের মতো ছোটকাল থেকে হয়ে থাকে। অতএব এই বিকাশটা যদি সুন্দর করতে চাই, গঠনমূলক করতে চাই, তাহলে এদেরকে অন্ধকারে না রেখে বা এদেরকে নির্যাতিত হতে পারে এরকম সুযোগ না রেখে আমাদেরই উচিত হবে, মা বাবা হিসাবে আমাদের উচিত হবে বা সমাজ হিসাবে আমাদের উচিত হবে শিক্ষা কারিকুলামে সেক্স এডুকেশন হিসাবে জিনিসটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া। সেটা হচ্ছে যে স্বাভাবিক যৌনতা কাকে বলে, হ্যাঁ, যৌনতার বিদ্যুৎগুলি কি, হ্যাঁ, যৌনতার বিকাশগুলি কিভাবে হয়, হ্যাঁ, এবং একটা আরেকটা স্টাডির কথা আমরা আপনাকে একটু বলি। আমি তো বিদেশে, আমাদের দেশে তো কোনো যৌন শিক্ষা নাই, কিন্তু উন্নত দেশে যে যৌন শিক্ষা আছে সেই সেক্স এডুকেশন বইয়ের 40টি এডুকেশন তিনি রিভিউ করে দেখেছেন যে সেখানেও যৌন শিক্ষার মধ্যে কিছুটা ঘাটতি আছে। যেমন সেখানে যৌন শিক্ষা দেওয়া হয় সাধারণত যৌনতার বিপজ্জনক দিকের উপর জোর দেওয়া হয়, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, যৌনবাহিত রোগ কি হবে, এই সমস্ত জিনিস। কিন্তু যৌনতার যে স্বাভাবিক ব্যাপারগুলো আছে, যৌন আনন্দ, সমকামিতা, এই বিষয়গুলো সেখানে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের মনস্তাত্ত্বিক গঠনের ভিতরেই যৌন আকাঙ্ক্ষা থাকবে, যৌন বিকাশ হতে থাকবে। এখন আমরা যদি এই ব্যাপারে সঠিক এবং ধারণা নিয়ে গড়ে উঠতে না পারি, তাহলে কতগুলি ভুল ধারণা নিয়ে গড়ে উঠবে, যেটা আপনি হাসিবের দলে বলতে চাচ্ছেন। হাসিবের গল্পে সেটা বের হয়েছে। আমি আরেকটু শেষে জানতে চাই যে যিনি বিপদগামী এখনো হননি তার জন্য তো আমরা এতক্ষণ কথা বললাম, কিন্তু যিনি বিপদগামী হয়েছেন এবং পরিবার এটা জানে যে আমার ছেলে কিংবা আমার সন্তান এখন সেক্সুয়ালি বিপদগামী, তাকে কিভাবে স্কুলিং করে, তার সাথে কি ধরনের আচরণ করে তাকে সঠিক পথে নিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? এটা একটা ভালো প্রশ্ন। যেহেতু একবার যদি অল্প বয়সে, বিশেষ করে শিশু বয়সে এবং কৈশোরে যদি যৌনতার ক্ষেত্রে বিপদগামী হতে চলে যায়, তাহলে কিন্তু সে সত্যি সত্যি খারাপ হতে চলে যায় এবং সেটা খুবই কষ্ট, পরিবার ওই ব্যক্তির জন্য যেমন এটা বিপদগামিতা, এটা সমাজের জন্য বিপজ্জনক। তবে এই ক্ষেত্রে এটা উদাহরণ আমাদের মাদকাসক্তির মতন বা অপরাধের মতন। মানে অল্প বয়সে শিশু কিশোররা যেমন মাদকাসক্তিতে বিপদে চলে যায়, অপরাধের জগতে চলে যায়, ঠিক যৌনতার ব্যাপারেও তারা বিপদগামী হয়ে পড়তে পারে। এই তিনটা জিনিসকে একই দৃষ্টির সঙ্গে দেখতে হবে। তাদের তখনই না ভাবে, হ্যাঁ, তাদেরকে ভাবতে হবে যে তারা আমাদেরই ভুলের কারণে, আমাদের এই মিস গাইডেন্সের কারণে বা আমাদের অবহেলার কারণে, হ্যাঁ, তারা এই বিপদগামী বা অন্ধকার জগতে দূর হতে চলে গেছে। অর্থাৎ তাদেরকে সেখানে ফিরিয়ে আনতে হলে তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজনে তাদের সঙ্গে প্রথমে সহমর্মী হতে হবে, তাদের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে
হ্যাঁ, তাদেরকে শুধু অপবাদ দিয়ে বা মারধর করে বা শাস্তি দিয়ে কিন্তু এখান থেকে নিবৃত্ত করা যাবে না। জি তাদেরকে ভালো করে বুঝতে হবে, ভালোবাসা দিতে হবে, তারপরে তারা নিজেরাই কিন্তু অনেকটা বুঝে যে এটা খারাপ। জি কিন্তু খারাপ পথ থেকে ফিরে আসাটা একটু কঠিন, কারণ শৈশব এবং কৈশোরে যে অভ্যাস গড়ে ওঠে সেই অভ্যাসটা খুব দৃঢ় হয়ে যায় এবং এটা থেকে ফিরে আসা একটু কঠিন। সেই কঠিন কাজটা থেকে ফিরে আনতে হলে ধৈর্য যে দক্ষতা আছে এবং যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি দরকার আছে সেগুলো কিন্তু অভিভাবকদেরকে একটু প্রফেশনাল লোকদের কাছ থেকে কিছুটা বেড়ে নিতে হবে। জি তবে প্রাথমিক যে দায়িত্ব সেটা হচ্ছে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা, তার সঙ্গে তাকে খারাপ না জেনে বা তাকে শাস্তি না দিয়ে তাকে ভালোবাসা দিয়ে তার উদ্বুদ্ধ করতে চেষ্টা করা যে এটা খারাপ কাজ, এবং তখন তাকে আরো শুভ কাজ ভালো কাজ এদিকে উদ্বুদ্ধ করে এবং যে সমস্ত পরিবেশ বা যে সমস্ত লোকের কাছ থেকে এগুলি এই ব্যাপারে আরো উৎসব সেখান থেকে দূরে সরিয়ে রাখা এবং সর্বোপরি তার সাথে আরো বেশি বেশি ভালো ব্যবহার করা এবং একের সাথে বন্ধুর মতো আচরণ করা। অবশ্যই কিন্তু নট বাট লিস্ট কখনো কখনো এটা এত সহজ নয়, তখন কিন্তু কিছু ক্ষেত্রে অন্তত প্রফেশনাল লোকদের কাছ থেকে সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নেন। জি ডক্টর তাজুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি হ্যালো 8920 কে সময় দিয়েছেন এবং পুরো গল্পটা আপনি মনোযোগ দিয়ে শুনেছেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। হাসিবের জীবনের গল্পটা এখানেই শেষ হচ্ছে। শুধু যাওয়ার বেলা একটা প্রার্থনা থাকছে যে হাসিবের মতো জীবন যেন কোনো শিশুর এবং একই সাথে হাসিবের মতো কৈশোর কিংবা যৌবনের যে সময়টা সেটা যেন কারণ না হয়। এই সমাজে বসবাসকারী মানুষের সমাজের প্রয়োজন রয়েছে, পরিবারের প্রয়োজন রয়েছে, চারপাশের বন্ধু বান্ধবের প্রয়োজন রয়েছে। যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা যেন সে পায়, সে যেন সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশটা যেন পায়। আমরা এই প্রার্থনা জানিয়ে এবং এই শুভাশিস সবার প্রতি জানিয়ে হ্যালো 8920 হাসিবের গল্পটা আমরা শেষ করছি। যাবার বেলায় আপনাকে মনে করিয়ে দিচ্ছি একটু পরে আমরা গত সপ্তাহে